হ্যালো, আসসালামু আলাইকুম। আহ, আমি হাসান মামুন আবারও আপনাদের সামনে চলে আসলাম এই সপ্তাহের ক্রিয়েটিভ ক্যারিয়ার টকে উইথ আওয়ার থ্রিডি এই অনুষ্ঠানে, যেখানে আমরা এই অনলাইন পডকাস্টটিতে প্রতি প্রোগ্রামে একজন করে ক্রিয়েটিভ মানুষকে নিয়ে আসার চেষ্টা করি, যারা তাদের ক্রিয়েটিভিটি দিয়ে আসলে এই সমাজে এই কাজের জায়গাগুলোতে অনেক বেশি অবদান রেখে চলেছে। আর আজকে যে মানুষটাকে আমরা আসলে পেয়েছি, তিনি এক মানে অসাধারণ, আমি বলবো হি ইজ আ ভেরি ডাইনামিক ক্যারেক্টার, মাল্টিটাস্কিং, মাল্টি ট্যালেন্টেড ক্যারেক্টার, যিনি একাধারে একজন প্রোগ্রামার যার পড়ালেখাটা ছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে, এবং তারপরে উনি সামহাও যে কোনো কারণেই ভালো লাগা থেকেই উনি ভিএফএক্স, তারপরে থ্রিডি অ্যানিমেশন এদিকটাতেও চলে আসেন, ইভেন আঁকা আঁকি স্কেচ করা, তারপরে হচ্ছে আহ, আহ, এই এই বিষয়গুলো ক্রিয়েটিভ যে জায়গাগুলো আর কি, মানে এক কথায় বলতে গেলে আমরা যখন বলি যে একটা ক্রিয়েটিভ মানে থ্রিডি থ্রিডি বা এই ধরনের সফটওয়্যার গুলোর দুইটা ব্রেনের দুইটা পাশ ব্যবহার হয়, এবং সত্যি সত্যি বলতে গেলে এখন আমরা এমনই একজন মানুষ আজকে পেয়েছি যারা আসলে সত্যি সত্যি ভাবেই মানে থ্রিডি অ্যানিমেশনও তার ব্রেন ব্যবহার হচ্ছে, এবং হচ্ছে প্রোগ্রামিং, ওয়েব ডেভেলপিং, এবং সি প্লাস প্লাস বা জাভা স্ক্রিপ্ট, পিএইচপি এইগুলোতেও তার একটা এক ধরনের অন্তর্ভুক্তিমূলক আহ, অবদান আছে। তো আজকে আজকে আমাদের সাথে আছে, আমার সাথে আসলে যার পরিচয়, আজকে আমরা অফলাইনে কথা বলতেছিলাম, যার সাথে আমার পরিচয় হচ্ছে প্রায় 12 13 বছরের মতো, 13-14 বছরের মতো পরিচয়, এবং তার সাথে আমার লাস্ট দেখা হয়েছিল আজকে আমরা হিসাব করে দেখলাম 11 বছর আগে সামনাসামনি। কিন্তু কখনো মনে হয় নাই যে আমরা বিচ্ছিন্ন। যখনই ওনাকে মানে কথা বলেছি বা নক দিয়েছি, সাথে সাথে উত্তর, ভাইয়া কেমন আছেন, এবং মানে ওইটা আসলে বলে না, মনের মিল হলে আর আসলে দূরত্ব কোনো বিষয় না, এটাই আসলে প্রমাণিত হয়েছে। তো আমি আসলে বেশি কথা না বাড়াই, আজকে যে আমাদের গেস্ট তিনি হচ্ছেন আমাদের শাহরাজ খান ভাই। তো ওনার মুখ থেকেই শুনবো উনি মানে আমাদের সম্পর্কে, আমাদের সম্পর্কে এবং ওনার সম্পর্কে। শাহরাজ ভাই প্লিজ। ধন্যবাদ মামুন ভাই, আসলে আপনি একটু বেশি বাড়ি বলে ফেলছেন আর কি। তো আমি আসলে আহ, আনন্দিত, আমাকে আসলে এখানে আপনি আনছেন কথা বলার জন্য, একটু সময় দেওয়ার জন্য ধন্যবাদ। তো আসলে আপনার মানে আভাথ্রিডির সাথে আমার, আপনার সাথে যখন পরিচয় ঠিক তখন মানে আভাথ্রিডির সাথে অনেক আগে থেকে, প্রায় 15 বছর আগে, যখন আমার ইউনিভার্সিটিতে তখন আমি তখনও পড়াশোনা করতাম, তখন থেকেই পরিচয়। তো যেটা আপনি বলছেন আর কি, যে আমি আমি আসলে আপনার এই যে থ্রি তারপরে হচ্ছে অ্যানিমেশন আর্ট, ওইটার সাথে আসলে আমি কখনো এতটা ক্লোজ কখনো ছিলাম না। আমার প্যাশন ছিল আপনার টেকনোলজির প্রতি ছোটবেলা থেকে, যে ওই জন্যই আপনার ওই পড়াশোনাটাও আমি নিয়েছিলাম যে সফটওয়্যার প্রোগ্রামে। তো আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করার বিএসসি করার সময় তো আমাদের একটা সাবজেক্ট ছিল আর কি, যে মাল্টিমিডিয়া, একটা 4 ক্রেডিটের কোর্স ছিল। এটা সম্ভবত ছিল হচ্ছে আপনার লাস্ট ইয়ারের দিকে, মোস্ট প্রবাবলি লাস্ট ইয়ারের দিকে ছিল। তো তখন আরিফ স্যার ওই কোর্সটা নিতেন আর কি। তো তখনই আসলে মানে আরিফ স্যারের সাথে পরিচয়, উনি আমার কোর্স মানে ইয়ে ছিলেন, প্রফেসর ছিলেন। তো ওইটা উনি তখন আমাদেরকে যে থ্রি এস ম্যাক্স সফটওয়্যারের নাম জানতাম, কিন্তু কখনো কাজও করতাম না, থ্রিডি অ্যানিমেশন মুভি দেখতাম, গেম খেলতাম, কিন্তু কখনো ওই একদম অ্যাটাচ যে বিষয়টা আছে না, ওটা কখনো আমরা মানে হই নাই আর কি। তো স্যারের ওই কোর্সটা করার পর পরে মানে আমি এতটাই হয়ে যাই যে না, স্যার ওই কোর্সটা যখন শেষ হয়, আমি স্যারের সাথে কিভাবে আমি মানে আর একটু আমি থ্রিতে জানতে চাই, আমার তো পড়াশোনা হয়তো 1 বছর পরে শেষ হয়ে যাবে, প্রোগ্রাম আমি কিভাবে স্যারের সাথে। তো তখনই আমি স্যারের সাথে ওই আবাতির সাথে তখন যোগাযোগ করি, স্যারের সাথে যাই। তো সেই থেকে শুরু আর কি। তো স্যার আসলে আবাতির বলতে আরিফ স্যারই, আমরা মানে এমন একজন মানুষ যে উনি আসলে শুধু টিচার না, উনি আসলে একটা ইন্সপিরেশনের জায়গা, যে আমাদের যে কোনো জায়গায় আমরা ধরেন কোনো চ্যালেঞ্জিং কোনো কাজ করে তখন আমরা স্যারের কথা চিন্তা করি, যে স্যারের যে দেখানো পথগুলি চিন্তা করি। তো তো ওইখান থেকেই আসলে আমার প্যাশনটা আমরা থ্রিডির দিকে শুরু আর কি। তো তখন আমি যখন থ্রিডি ম্যাক্স এর যখন আবার থ্রিতে তখন ডাইরেক্ট কোর্স করি নাই, তখন স্যার আমাকে, তো স্যার এমন একজন মানুষ আসলে, স্যার তো আমরা জানি যে যে একই সাথে হচ্ছে উনি কিন্তু আসলে একজন ফিজিক্সে পড়াশোনা করছেন, ফিজিক্সে উনি পড়াশোনা করে ঢাকা ইউনিভার্সিটি, কিন্তু আসলে উনি দেখেন উনি ফিজিক্সে পড়াশোনা করে উনি একজন আর্টিস্ট, কত বড় আর্টিস্ট, এবং উনি হচ্ছে এখন মাল্টিমিডিয়ার বাংলাদেশের জনক বলা চলে। তো ওই স্যারের ওখানে তখন আমি তখন
থ্রিডির কাজে হই, তখন আমার যে আনরিয়েল যে কথা আসছে, যে আনরিয়েল যে প্ল্যাটফর্মটা, তো আমি দেখলাম কি যে না আসলে আমার তো প্রোগ্রামিং এ এক্সপার্টিস, আমি পড়াশোনা করছি কিছুটা আছে এবং হচ্ছে। তো আমি যদি স্যারের থেকে যদি আমি 3D আর্টিস্টিক স্কিলটা নিই এবং দুইটাকে কম্বিনেশনে আমি যদি নতুন কিছু শিখতে চাই, তো আমার মনে হয় গেম ডেভেলপমেন্ট এবং আনরিয়েল এর ইয়েটাতে তখন আমার একটু ফোকাস হয় আর কি, যে আমি আসলে দেখি তো গেম ইঞ্জিনটা ইয়ে করে। স্যারও বললেন যে যে দেখো, যে আমি স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার আমি তো আসলে যে পড়াশোনা করছি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, আমার প্রোগ্রামিং খুব ভালো লাগে। তো স্যার একটা মজার বিষয় হচ্ছে, স্যার তখন যে মানে স্যার এতই মানুষ, স্যার তখন ঠিক যে আমি আসলে আমিও প্রোগ্রামিং শিখতে চাই, স্যার আমাকে, তুমি আমাকে একদিন আমাকে যে প্রোগ্রামিংটা আমাকে দেখাও। তা আমি তো অবাক হই যে স্যার আসলে প্রোগ্রামিং শিখতে চায়। তো আমি স্যারের কাছে এরকম আমরা যাইতাম আর কি, যে রাতের সময় স্যারও তো ব্যস্ত থাকতেন, তো স্যারকে মানে প্রোগ্রাম স্যার খুব আগ্রহ নিয়ে করতেন। এবং স্যার একটা মজার বিষয় হচ্ছে যে আমি কখনো আর্ট শিখি নাই, কখনো কিন্তু স্যার তো আর্ট করতেন। স্যার বললো ঠিক আছে, তুমি আমাকে প্রোগ্রামিং এর কিভাবে করে, যে ওয়েব প্রোগ্রামিং, ওয়েব ডেভেলপমেন্ট। তো তখনও আরেকটা বিষয়, তখন স্যার আমাকে বললো যে আপাচির একটা ওয়েবসাইট না, এটা হচ্ছে 2014 12 এরকমই 13 12 13 দিকে, মাঝামাঝি। হ্যাঁ মাঝামাঝি ওই সময়। তো স্যার বললো যে একটা ওয়েবসাইট করে দিতে। তো ঠিক আছে, তো তখন আসলে কি আমিও তখন এতটা প্রফেশনাল না, আমি তখন মাত্র ধরেন বিএসসি শেষ করব, হ্যাঁ তখন আমি ধরেন ছোট ছোট কাজ করি। তো স্যার বললো যে করতে, তো আমি সাহস করে আমি স্যারের কাজটা করলাম। স্যার তখন মোটামুটি পছন্দ করলো আর কি। তো তারপরে স্যার বললো যে না আমাকে তুমি দেখাও যে এটা কিভাবে তুমি করো। তো তখন স্যারকে আমি ওটা দেখলাম, আমি অবাক হয়ে গেলাম যে স্যার আসলে স্যার কিন্তু আসলে দরকার নেই যে ওয়েব প্রোগ্রামিং জানার শিখার, সত্যি কথা বলতে, কিন্তু কিউরিসিটি থেকে স্যার এতটা আগ্রহ, আমি অবাক হয়ে গেলাম। তো স্যার আমাকে বললো তোমাকে আমি ফাইন আর্ট শিখাবো, স্কেচ করা, ইয়ে করা। তো আমি এত সৌভাগ্যবান যে স্যার আমাকে এই সময়টা দিলেন। তো আমি তখন ওই স্যারকে বেশি দিন না, হয়তো আমি স্যারের সাথে 15-20টা সেশন আমি করতাম, কিন্তু স্যারের এই টেকনিকটা, আমি এটা বলার এই কারণ হচ্ছে কি যে অন্য জায়গায় যে 3D বা ইয়ার যে মানে কাজগুলো শিখানো হয় সেটা প্রফেশনাল, কিন্তু স্যার কি কখনো যে প্রফেশনাল ভাবে বা জাভা 3 যে শিখানোর স্টাইলটা, সেটা কখনো যে এরকম না যে আমি এই কোর্স আউটলাইনটা এভাবে এ থেকে বি আমি শিখিয়ে দিলাম, দ্যাটস ইট। স্যার ওইটাকে যে প্যাশন থেকে শিখানোর যে বিষয়টা, এটাকে আগ্রহ, ভিতর থেকে যে আগ্রহ তুলে ধরাটা, এটা আসলে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো এটা আসলে স্যার মানে এবং আবাচির এটা অন্য জায়গায় আসলে করতে পারে না। যে বিষয়টা হচ্ছে কি, আরো একটা বিষয় যে অনেক জায়গায় যে অনেকে চায় যে আমি 3D শিখবো, শিখে আমি কেরিয়ার, আমি কয় টাকা আয় করতে পারবো। যে আসলে বিষয়টা কি, ওইটার চেয়ে সবচেয়ে বড় জিনিস হচ্ছে প্যাশনটা ক্রিয়েট করা। প্যাশন থাকলে কোনো কাজ করাতে অবশ্যই ওইটার মানে পারফেকশন আসবে, কাজ ভালোভাবে করা যাবে, এবং ভালো কাজ করলে ওইটা থেকে আপনার আউটপুট আসবেই। তোমার একটু দেরি হবে, কারো একটু কম সময় লাগবে, এই সময় কিন্তু একটা সময় ভালো হয়। বাট যদি গোলটাই থাকে যে না আমি ওইটা শিখে আমি আয় করব, ওইটার চেয়ে আসলে ওই প্যাশনটা ইম্পর্টেন্ট জিনিস। এবং আরিফ স্যারের আভাত্রিদির যে টিচিং যে ইয়েটা, এটা আসলে ওই প্যাশনটাকে শিখায় হচ্ছে প্যাশন থেকে, যে এটা আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আর কি। আর মামুন ভাই তো আপনার সেই প্রথম থেকে আছে, যে মামুন ভাই না থাকলে আভাত্রিদি মানে একটা পার্ট অফ দ্য তখন থেকে ছিল, মাঝখানে কিছুদিন ছিল না, কিন্তু মারুফ ভাই আসছে এখন, আবার মারুফ ভাই আপনার মামুন ভাই আসার কারণে আভাত্রিদি আপনার অন্য একটা জায়গায় আবার যাবে ইনশাল্লাহ, আশা করি। আচ্ছা, ধন্যবাদ। অনেক আসলে কি বলবো, আমরা তো 3টা মানুষ এখানে। আর আমাদের সাথে বরাবর কিন্তু আমাদের আহমদুল হাসান শুভ ভাই আছেন। শুভ ভাই মানে আমরা এমন যে আমরা 3জনই ধরেন, শুভ ভাইকে আমি চিনি, সারাজ ভাইকে আমি চিনি, শুভ ভাইয়ের নাম সারাজ ভাই শুনছে, সারাজ ভাইয়ের নাম শুভ ভাই শুনছে, এরকম মানে আমাদের ব্যাপারটা এরকম ছিল একটা সময় যে ওই মানে আমরা সবাই সবাইকে নামে বা নানাভাবে চিনতাম। নানাভাবে মানে আমাদের কমিউনিটিটা এমন ছিল, আমরা বলতেছি 10, 11, 12 ওই সময়টার কথা, 10, 11, 12 সালের কথা। তখন দেখা যায় আমরা সবাই সবাইকে ওইভাবে চিনি, কিন্তু হয়তো সামনাসামনি কারো দেখা হয় নাই বা কথা হয় নাই। কিন্তু তারপরও আমরা কিন্তু আমাদের ভেতর থেকে ওই একটা জিনিস লালন করতাম যে আমরা আভা থ্রিডির সাথে কানেক্টেড, আমরা আরিফ আহমেদ স্যারের সাথে কানেক্টেড। স্যারের একটা মজার বিষয় যেটা যে সারাজ ভাই বললো, সেটা হচ্ছে যে এই এক্সচেঞ্জ মানে লার্নিং এক্সচেঞ্জের যে বিষয়টা, যে স্যার আসলে শেখার বিষয়টাকে এক্সচেঞ্জ করতে খুব ভালোবাসে, নতুন কিছু চাইলেই উনি শিখতে চায়। এবং ওনার সাথে যতদিন আমি থাকছি মানে আমি অ্যাজ আ বিগ ফ্যান বলতে পারি যে আমি ওনার কাছ থেকে প্রচুর কিছু মানে এক্সচেঞ্জের যে বিষয়টা ছিল, এটা এত সাস্টেইনেবল এবং খুব মানে উনি এত সহজভাবে করতেন। আমার এমনও মনে আছে যে
মানে যখন ক্লাস করতে যাইতাম তখন দেখা যেত স্যার একটা পেন ড্রাইভ নিয়ে গেছি, বলতো যে এই মুভিটা দেখছেন, এইটা দেখছেন, এই টিউটোরিয়াল গুলো দেখছেন, মানে কিছু না কিছু নিয়ে আসতাম আর কি। মানে অনেকের কাছে যে চাওয়া, যে মানুষ অনেক সময় কিন্তু দিতে চায় না, যে অনেক কিছু দিয়ে দিব, ও তো শিখে ফেলবে এই সেই, ওর অনেক কিছু না। দেখতাম আরিফ স্যার ওই বলতো যে পেন ড্রাইভ আনছেন দেন, ওই যা ওনার কাছে আছে উনি যেটাকে এক্সপ্লোর করেছেন নতুন করে বা নতুন কিছু আসছে, ওটা আমাদেরকে কিন্তু ট্রান্সফার করে দিত। এবং সেটা দেখতাম আমরা আমরা ওইখান থেকে আমরা অনেক অনেক কিছু জানতে পারছি, অনেক কিছু জ্ঞান পেয়েছি, যেটা হচ্ছে ওই প্যাশনের কথা বললেন না। তো প্যাশনটা কিন্তু এইভাবে তৈরি হয় না যে আমি শুধু 3D শিখবো, 3D দিয়েই আমার হবে না, আমাকে অনেক কিছু দেখতে হবে, অনেক কিছু ভেতর দিয়ে যেতে হয়। সেইটাই আমার ভেতরে এক ধরনের ইন্সপিরেশন তৈরি করবে, মোটিভেশন তৈরি করবে। তো এই আজকে আসলে শাহরাজ ভাইকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে সময় দিয়েছেন। তাই আমি শুভ ভাইকে বলবো, শুভ ভাই আপনি যদি কিছু বলেন, শাহরাজ ভাইয়ের সাথে কোনো কথা বলেন। আচ্ছা, শাহনাজ ভাইয়ের কাছে আমার কোশ্চেন হচ্ছে এরকম যে আপনি তো আনরিয়াল ইঞ্জিনে মোটামুটি মানে আনরিয়াল ইঞ্জিনে ওই পাশে মানে ওই সেক্টরটাতে আসলে আপনি মানে কাভার করেন। তো ওইখানে হচ্ছে মার্কেট প্লেসটা কিরকম, মানে ওইটা যদি আমি কি বলে যারা কি বলে একবারে ফার্স্ট মানে 3D মডেলিংটা মাত্র শিখবে, হ্যাঁ, তাদের জন্য আসলে এটা মানে কতটুকু আসলে মানে সম্ভাবনা আছে এরকম যে তারা হচ্ছে মডেলটা সেল করতে পারবে, কারণ এটার আমার জানার মতে এটার একটা মার্কেট প্লেস আছে মডেল ইয়ের। তো এটা করে আসলে কি কি জানতে হবে এটা একটু একটু আলোকপাত করলে মনে হয় সবচেয়ে বেটার হয় আর কি। আচ্ছা, ধন্যবাদ শুভ ভাই। তো আসলে আনরিয়েল মার্কেট প্লেসটা মানে অনেকদিন ধরে আছে, বাট রিসেন্ট আপনার 4-5 বছর ধরে এটা আসলে মানে 3D ইন্ডাস্ট্রির মধ্যে একটা বিশাল আলোড়ন সৃষ্টি করছে। আসলে অনেকে আনরিয়েল ইঞ্জিন মানে আপনার শুনলেই ভাবে কি এটা হচ্ছে আসলে গেম ইঞ্জিন, এটা দিয়ে গেম ডেভেলপ করা যায়। তো আসলে স্ট্যাটিস্টিক অনুযায়ী আনরিয়েল ইঞ্জিনের যারা ইউজার আছে আপনার 50%-এরও নিচে হচ্ছে আসলে এটাতে গেম ডেভেলপমেন্ট, অর্ধেকের বেশি ডেভেলপ করা হয় হচ্ছে আরো কিছু প্রোডাক্ট, আমি সেটা বলছি। যে আপনার একটা বিশাল মার্কেট প্লেস হচ্ছে এখন আনরিয়েলের, সেটা হচ্ছে রিয়েল টাইম আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশন। যেমন আমরা নর্মাল আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশন শুরু হয়, তো এটাতে অনেক অভিজ্ঞ, এবং বাংলাদেশে কিন্তু এই মার্কেট প্লেসটা অনেকদিন ধরেই আছে। তো বাইরের দেশে কিন্তু এই আপনার গতানুগতিক এই আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশনটা আরো ইভলভ হয়ে এখন রিয়েল টাইম চলে আসছে। তো রিয়েল টাইমের বিষয়টা হচ্ছে কি যে যেটা আমরা গতানুগতিক ছিল যে আমরা ম্যাক্সে অথবা একটা সফটওয়্যারে আমরা মডেলগুলি আপনার সেটটা ড্রেস করে তারপর আমরা ওখানে রেন্ডার দিয়ে আমরা ওটা নর্মালি ভিরেতে রেন্ডার করে আমরা একটা অ্যানিমেশন বানাতাম। ওটা হচ্ছে লাইনিয়ার একটা ব্যাপার। আর রিয়েল টাইমটা হচ্ছে যে আপনার অনেকটা গেমের মতো, পুরো এনভায়রনমেন্টটা অ্যাকচুয়ালি আপনার ভিরের মতো অ্যানিমেশনটা বের করা যাচ্ছে। হ্যাঁ, এবং যেটা করা যাচ্ছে যে আপনি আপনার ফোনে আপনার হচ্ছে কম্পিউটারে অথবা ভিআর ডিভাইস দিয়ে যে এনভায়রনমেন্টটা, সেই এনভায়রনমেন্টটা ঘুরে ঘুরে দেখা যাচ্ছে। এবং যে আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশন, আমি আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশন আগে বলছি কারণ এটার মার্কেটটা সবচেয়ে বেশি এখন রিয়েল টাইম আর্কিটেকচার গ্লোবালি আর কি। তো ওই যে বিষয়টা থাকে যে আর্কিটেকচার ভিজুয়ালাইজেশন মেইন গোলটা থাকে কি যে একটা প্রজেক্ট আপনার এখনো আপনার কনসেপচুয়াল আছে, এটা আপনার ভিজুয়ালাইজ করা ক্লায়েন্টের কাছে, একটা বিল্ডিং হবে বা একটা ফ্যাক্টরি হবে। তো আপনার ভিডিও করে কিন্তু এটা মানে লাইনার ওয়ান ওয়েতে দেখা যায়। হ্যাঁ, কিন্তু রিয়েল টাইম আর্কিটেকচার ভিজুয়ালাইজেশন ব্যাপারটা হচ্ছে কি যে আমি যে ধরেন আমি একটা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স করবো, জানি বিল্ডিংটায় যে রাতের বেলা কিরকম হয়, আমি সিঁড়ি দিয়ে ওই রুমটা আমি গিয়ে দেখবো। হ্যাঁ, তারপর হচ্ছে কি ধরেন আমরা যে ডিজাইন করা হয় যে কালারটা দেখে যে একটা একটা কালার দিয়ে আমরা রেন্ডার করলাম, কিন্তু রিয়েল টাইম আর্কিটেকচার ভিজুয়ালাইজেশন মজার বিষয় কি যে না, আমি দেখি তো আমার টাইলসটার কালারটা চেঞ্জ করে দিই, আমি মার্বেল পাথর দিলে কেমন লাগতো, সকালবেলা আমার ইয়াটা কেমন লাগতো, হ্যাঁ, আমার ছাদে উঠে দেখি তো আমার বিল্ডিংটা কেমন লাগে। এখানে মানে টোটাল ফ্রিডমটা দেওয়া যাচ্ছে। তো আনরিয়েল ইঞ্জিনের সবচেয়ে এবং হচ্ছে যারা থ্রিডিতে আছেন আর কি, যারা থ্রিডিতে আছেন মডেলিং করেন, আর্কিটেকচার ভিজুয়ালাইজেশন যাওয়ার পথটা খুবই ইজি আনরিয়েলের, এবং এটাতে আপনার দেখা গেছে প্রোগ্রামিং না জানলেও আপনি শুরুতে এটায় আসতে পারবেন। এবং আপনার যে মডেলগুলো আনরিয়েল ইঞ্জিনের সাথে যে পাইপলাইন আছে, এটা ডাটা স্মিথ নামের একটা পাইপলাইন আছে, ওটা দিয়ে এখন খুবই ইজি, যে খুবই ট্রান্সফার করাটা খুবই ইজি, এবং আপনার টেক্সচার থেকে শুরু করে সবকিছু পুরো সিনটে আসলে নিয়ে আসা যায়। এবং আনরিয়েলের টুলের আপনার ম্যাক্সের টুলের সাথে এবং আনরিয়েল টুলের অনেক মিল আছে। আপনার যেমন ম্যাক্সে একটা ওয়ার্কফ্লো আছে যে আপনার ক্যাড ফাইলটা নিয়ে ম্যাক্সে আপনার থ্রিডিটা করার আপনার আর্কিটেকচার অ্যাকচুয়ালি ক্যাড ফাইলটা নিয়ে আনরিয়েলে নিয়ে ওখান থেকে আপনার মডেলটা জেনারেট করা যায় এখন।
তো এটা গেল হচ্ছে আপনার রিয়েল টাইম আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশন বিষয়টা। আপনারা যারা 3D তে আপনার 3ds Max এ কাজ করেন বা 3D মডেলিং করেন, আপনারা এটাতে এক্সপ্লোর করতে পারেন। এটা আসলে শুরুটা আপনার খুব বেশি আপনার এখানে আপনার যেমন অনেকে মনে করে যে আমার হয়তো প্রোগ্রামিং জানতে হবে, C++ জানতে হবে, আপনার আসলে ঠিক তা না। আপনি আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশনের কাজটা আপনি খুব সহজে আপনি ট্রান্সফার করে আনতে পারবেন। আর ওই যে শুভ ভাই যেটা বললো যে একটা বিশাল মার্কেট প্লেস, যে আনরিয়েলের মার্কেট প্লেস, এখন তো এটা আসলে ফ্যাব হয়ে গেছে। ফ্যাব তো আপনার আনরিয়েলের সাথে এক হয়ে গেছে, অ্যাকোয়ার করে ফেলছে ফ্যাব। তো ফ্যাব তো আগে থেকে একটা বিশাল বড় মার্কেট প্লেস ছিল আনরিয়েলের। এখন আনরিয়েলের মার্কেট প্লেস ফ্যাব মানে টোটালি একটা হয়ে গেছে এখন। তো এই বিশাল মার্কেট প্লেসটা কিন্তু ফ্যাব থেকে কিন্তু এমন না যে আনরিয়েলের ইউজাররা যারা আনরিয়েল ইউজ করবে তারা না। ফ্যাব থেকে আপনার যারা ব্লেন্ডার ইউজার, যারা ইউনিটি ইউজার, সবাই আপনার ওই ফ্যাব মার্কেট প্লেসটায় আপনার আপনার জন্য মডেল ক্রিয়েট করতে পারেন। আর একটা মজার বিষয় হচ্ছে যে ফ্যাবের যে রিকোয়ারমেন্ট আছে, যে ফ্যাবে আপলোড করার জন্য যে আপনার যে আপনার মডেলগুলো এরকম হতে হবে, আপনার ধরেন ট্রায়াঙ্গুলেট হতে হবে, কিছু বেসিক রিকোয়ারমেন্ট আছে। ওই রিকোয়ারমেন্ট গুলি যদি কোনো মডেলের থাকে, অটোমেটিক্যালি ওই ফ্যাবের যত মডেল আছে আপনার আনরিয়েল ইঞ্জিনে ডাইরেক্টলি আপনি কোনো রকমের হ্যাসেল প্রবলেম ছাড়াই আপনি ইম্পোর্ট করে নিয়ে আসতে পারবেন টেক্সচার সহ। তো এটা গেল আর কি, যে আমি মনে হয় শুভের আনসারটা কিছুটা দিতে পেরেছি আর কি। না ঠিক আছে। আর আরেকটা বিষয় যে যেহেতু আপনি বললেন যে কি কি সুবিধা আছে যে আনরিয়েল যারা 3D তে আছে, তো যদি আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশনের পরের যে পার্টটুকু সেটা হচ্ছে যে এখন যে আপনার এটা দেখেন যে আপনার নিউজ চ্যানেল দেখেন, আমরা দেখি যে তারপর ওয়েদার ব্রডকাস্ট দেখি, তারপর হচ্ছে মুভি, এখন যে মুভি, তারপর নেটফ্লিক্স, সেটার পুরো যে সেট ড্রেস এটা পুরোপুরি এখন আনরিয়েলে চলে যাচ্ছে। আগে যে গতানুগতিক জিনিসটা ছিল যে আপনার যে একটা গ্রিন স্ক্রিনে রেকর্ড হতো, হ্যাঁ, যে গ্রিন স্ক্রিনে রেকর্ড হতো। তারপরে আমি যদি মুভির ক্ষেত্রে বলি, মুভি এবং আপনার নেটফ্লিক্স এর সিরিজগুলো, এটা গ্রিন স্ক্রিনে রেকর্ড হতো, সেটা তখন আপনার 3D সফটওয়্যারে নিয়ে গিয়ে তারপর এটাতে আপনার সেট ড্রেস গুলো করা হতো। বাট আনরিয়েলে হচ্ছে কি যে ভার্চুয়াল সেট একটা ব্যাপার আছে, যে এটা সবচেয়ে বেশি মানে এটা মানে পুরো রেভলিউশন তৈরি করছে এটা ক্রিয়েটিভ দিক থেকেও। সেটা অনেকটা এরকম যে ধরেন একজন ডিরেক্টর যদি আপনার যে একটা সিন মানে রেকর্ড করে, সেটা সে আপনার গ্রিন স্ক্রিনে রেকর্ড করলো, যদি এরকম কোনো আপনার ভিএফএক্স থাকে সেটা, তো সে কিন্তু একবারই টেক অফটা করে নিচ্ছে, হ্যাঁ, গ্রিন স্ক্রিনে টেক অফ করে নিচ্ছে, তারপরে সেট ড্রেস করছে। বাট ভার্চুয়াল যে আপনার সেট আপের বিষয়টা, এখানে ভার্চুয়াল ক্যামেরা ইউজ করে যে ক্রিয়েটিভ ফ্রিডমটা, সে কিন্তু যে ওই ভার্চুয়াল ইয়াতেই ক্যামেরাটা তার ইয়েটা ইচ্ছা মতো টেক অফ করতে পারতেছে রিয়েল টাইম। যদি সে আমি একটা কথা বলি যে অ্যান্টার্কটিকায় বা মার্সের মধ্যে একটা শুটিং মানে একটা সিন আছে এরকম, যে একটা অ্যানিমেশন, 3D অ্যানিমেশন হোক বা আপনার একটা ভিএফএক্স, যেটা যে অ্যাক্টর মার্সের মধ্যে কিছু একটা করবে। তো নর্মালি যে স্ট্যান্ডার্ড যে প্রসিডিওর, সেটা কি গ্রিন স্ক্রিনে রেকর্ড হতো, সিনটা টেক অফ হয়ে সেটা রেকর্ড করে নিয়ে একটা অনেক বড় পাইপলাইন, এবং এটা যদি ভুল হতো যে পুরো টেক অফটা কিন্তু নতুন করে করা লাগতো, যেটা অনেক এক্সপেন্সিভ। বাট ভার্চুয়াল যে ইয়াটার ব্যাপারটা হচ্ছে আনরিয়েলের সেটটা, সে মার্সের যে এনভায়রনমেন্টটা ক্রিয়েট করা, যখন রিয়েল টাইমে ক্যামেরা দিয়ে রিগ করে, যেটা ভার্চুয়াল ক্যামেরাটা একটু রিয়েল ক্যামেরায় ডাইরেক্টলি ট্রান্সফার হয়ে যাচ্ছে ওই আনরিয়েলের এনভায়রনমেন্টে। ওই এনভায়রনমেন্টের সাথে কিন্তু ডিরেক্টর ওই প্রত্যেকটা সিন মানে ভার্চুয়ালি ইয়ে করতে পারতেছে, যেটা অনেক বড় বিষয়। এবং এটাতে আপনার এখন যতগুলো ডিজনি বলেন, তারপরে আপনার ওয়ার্নার ব্রাদার্স, তারা কিন্তু পুরো ভার্চুয়াল সেটআপে চলে গেছে অলমোস্ট প্রায় সব জায়গাতেই। এটা একটা বিশাল বড় মার্কেট প্লেস। এবং আমাদের পাশের দেশে কিন্তু যেমন এনডিটিভি, তাদের যে আমরা দেখি না যে নিউজের যে ব্যাকড্রপ গুলো, হ্যাঁ, নিউজের তারপর ওয়েদার রিপোর্ট গুলো, তারপর ওই ব্যাকড্রপ গুলো কিন্তু এখন আনরিয়েল ইঞ্জিনে করা হয়। আপনারা এটা জানেন কিনা জানি না, এবং এটা বাংলাদেশে আস্তে আস্তে চলে আসবে। তো এটা একটা হিউজ একটা মার্কেট প্লেস, এবং এটা আমাদের দেশ এবং পুরো ইয়াতে আসতেছে। তো এটা আর একটা বিষয়। আমি গেমের পরে আসতেছি, তারপরে আছে যে অ্যানিমেশনের বিষয়টা, যে আনরিয়েলের একটা আপনার যে ইয়েটা ছিল, যে আপনার যে ড্রব্যাক ছিল, যেটা কিছুদিন আগেও ছিল, যে 2-3 বছর আগে যে ড্রব্যাকটা ছিল কি, যে ভিরেতে যে জিনিসটা রেন্ডার করা, যে আচ্ছা আপনার ডাইরেক্টলি রে ট্রেস রেন্ডারটা করা যেত, কিন্তু আনরিয়েলে কিন্তু যে লাইটিং যে সেট আপ, এটা কিন্তু কখনো ওই রকম আসতো না, একটা বিশাল বড় ইয়ে ছিল। এখন কিন্তু ভিরে রেন্ডারের পুরো প্লাগ ইন, এবং হচ্ছে যে প্যাথ ট্রেসিংটা, যে প্যাথ ট্রেসিং ইউজ করতাম রেন্ডারে আমাদের যে 3ds Max, মায়া, তো এই প্যাথ ট্রেসিংটা ডাইরেক্টলি ইন্টিগ্রেটেড আপনার আনরিয়েল ইঞ্জিনে, এবং পুরো একদম একুরেট
যে ভিরে, তারপর হচ্ছে মেন্টালের যে ফিজিক্যালি একুরেট রেন্ডার, ওটা এখন আনরিয়েল ইঞ্জিনে পুরোপুরি করা যাচ্ছে। তো এই যে ভিজুয়াল ড্রব্যাকটা কিন্তু এখন আর নেই। এরকম অনেকগুলি বিষয় আছে আর কি আনরিয়েলের। আচ্ছা, এই ক্ষেত্রে একটু অ্যাড করি, সেক্ষেত্রে কি আপনার যে ইউজার মানে পিসি ইউজার তার কি আপনার গ্রাফিক্স কার্ডের উপর একটু জোর দেওয়া উচিত বা মিনিমাম কতটুকু রাখা উচিত, এটা একটু আলোচনা আচ্ছা, করেন একটু। এটা এটা একটা খুব গুরুত্বপূর্ণ আপনার একটা কোশ্চেন করেছেন, যে গ্রাফিক্স কার্ডটা কিন্তু আসলে আমরা যারা 3D তে কাজ করি আমাদের জন্য আসলে খুবই ইম্পর্টেন্ট, র্যাম আর জানেন। তবে আনরিয়েল ইঞ্জিনের ক্ষেত্রে এটা একটু বেশি ইম্পর্টেন্ট, যে আপনার র্যাম আর গ্রাফিক্স কার্ড। তো যারা শুরুতেই আপনারা করতে চাচ্ছেন, তো আনরিয়েলের কিছু ফিচার আছে যেটা হচ্ছে আপনার স্পেশালি এনভিডিআর কার্ডের সাথে সরাসরি যুক্ত। যারা আমরা 3D কাজ করি আমরা জানি যে কুডাটা আমাদের লাগে, আমরা কিন্তু এএমডি কার্ড ইউজ করি না, আমরা ইউজ করি অলওয়েজ এনভিডিআর কার্ড ইউজ করি যে কুডাটা ইউজ করার জন্য। তো কুডাটার পাশাপাশি আমরা আনরিয়েলের যে স্পেশাল যে ফিচারগুলি আমাদের অবশ্যই লাগে, যেটা মডার্ন আপনার গ্রাফিক্সের জন্য, সেটা হচ্ছে রে ট্রেসিং। তো এটার জন্য আমাদের আরটিএক্স কার্ডটা মাস্ট লাগে আর কি। সেটা হচ্ছে মানে প্রেফারেবলি হচ্ছে 30 সিরিজের কার্ড, আরটিএক্স 3060 বা 3050 থেকে শুরু হলে তাহলে যে কাজটা শুরু করতে পারবে এবং মোটামুটি ভালোভাবেই আউটপুটটা দিতে পারবে। আগে যে আর একটা বিষয় হচ্ছে, আসলে আমরা এআই নিয়ে হয়তো মামুন ভাই প্রশ্ন করবেন, এআই আসার কারণে যে আগে যে একটা ইয়া ছিল যে আমাদের কিন্তু ওই যে যে 5 লাখ টাকা 2 লাখ টাকা দামের কার্ড লাগতো, আমাদের কোয়াড্রো কার্ড ইউজ করতে হবে, এই ভেরিয়েন্টটা কিন্তু অলমোস্ট কমে গেছে। তো এই বিষয়টা আমরা পরে আসবো। সো এখন আসলে আপনার যদি বাজেট এরকম থাকে যে অনেকে এই জিনিসটা অনেকে শিখতে চায়, আগ্রহ আছে, কিন্তু আসলে ওই আপনার হার্ডওয়্যার বেরিয়ার কারণে অনেকে আসতে পারতেছে না। তো তাদের জন্য বলবো যে আসলে আপনি কিন্তু ওই যে 70-80 হাজার টাকা যদি বাজেট থাকে, আপনি যদি এটা পিসি ইউজ করেন, এর মধ্যে যদি আপনি অ্যারাউন্ড 20-30 হাজার টাকা বাজেট রাখেন হচ্ছে গ্রাফিক্স কার্ডের জন্য, যেমন আরটিএক্স 30, এবং ওই জিনিসটা মাথায় রাখবেন যে গ্রাফিক্স কেনার সময় যে ভিরএমটা যাতে সবসময় বেশি থাকে। যারা এন্ট্রি লেভেলে আসতে চায় তাদের জন্য বলবো যে 3060 12 GB একটা ভেরিয়েন্ট আছে, যেটা খুবই প্রাইস কম এবং ভিরএম এই বাজেটের মধ্যে। এটার বাজেট মনে হয় অ্যারাউন্ড এখন 26-30 হাজার টাকা ব্র্যান্ড ওয়াইজ এরকম হবে আর কি। তো এটা খুব গ্রাফিক্স কার্ড ভালো, তো ওইটা ইউজ করলে আপনার যারা এন্ট্রি লেভেলে কাজ করতে পারবেন। তবে যারা যদি আপনার আরেকটা বিষয় থাকে, যারা ওই যে আমরা রেন্ডারিং এর ক্ষেত্রে আমরা বলি যে টার্গেট রেন্ডারিং এর যে বিষয়টা, তো আমরা বেসিক্যালি বেশিরভাগ ক্ষেত্রে 1080p রেন্ডারিং টার্গেট হয়, তাদের জন্য এটা এনাফ। কিন্তু আপনি যদি 4K টার্গেট করতে চান, যে 4K তে আপনি কাজ করুন, সেক্ষেত্রে আপনার বাজেট একটু বাড়াইতে হবে। সেক্ষেত্রে আপনার ধরেন আপনার গ্রাফিক্স কার্ডের জন্য 50,000-60,000 টাকা আপনার বাজেট রাখতে হবে আর কি 4K কাজ করতে গেলে। আচ্ছা, আমি একটা 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 জিনিস একটু বলি, সেটা হচ্ছে যে আহ, মানে আনরিয়েল ইঞ্জিনের যে বিষয়টা আমরা শুনলাম সারাজ ভাইয়ের কাছে, আমার সারাজ ভাইয়ের কাছে রিকোয়েস্ট করবো যে একটা সময় আমাদেরকে ওনার কাজগুলো দেখাবেন এবং ওইখানেও একটু কথা বলবেন যে কাজগুলো কিভাবে করছিলেন। কারণ এইটা আসলে দিস ইজ আ লেটেস্ট টেকনোলজি, আমি যেটা মনে করি আমাদের কাছে যেটা চলে আসতেছে। যেমন আগে যেমন কাজ হতো, চ্যানেলের কাজগুলো কিন্তু ভিজার্টি দিয়ে আপনার এই জিনিসটা হতো, যেটা যে ইন্টারঅ্যাক্টিভ আপনি বলতেছেন, ভিজার্টি একটা সফটওয়্যার ছিল, যে সফটওয়্যারটা দিয়ে যে পেছনে আপনার হচ্ছে এই ভার্চুয়াল সেট বানানো, তারপর মেঘ মেঘ চলে আসতেছে, এই ধরনের, এটা অনেক বাইরের বিবিসি তারপর সিএনএন ওরা ব্যবহার করতো, বাংলাদেশে কয়েকটা চ্যানেল করতো, খুব বেশি ওইরকম না, ভিজার্টি আর্টিস্টও খুব বেশি ছিল না। তো এখন আনরিয়েল ইঞ্জিন যেই মানে মানে একটা জিনিস করতেছে তা না, অ্যাকচুয়ালি আনরিয়েল ইঞ্জিনে যদি আমরা দেখি এখানে যে ধরনের ল্যান্ডস্কেপিং করা যায়, আই মিন যে ধরনের শট গুলো নেওয়া যায়, এত রিয়েলিস্টিক, এত সুন্দর, এবং পানি থেকে শুরু করে যে কোনো কিছু এত রিয়েল থাকে যে দেখলেই মনে হয় এটা মানে সামথিং ভেরি রিয়েল। এবং আর্কিটেকচার হলো এরকম আছে, ভাইয়ের কাজগুলো দেখলেও আমরা বুঝবো যে আসলে কি ধরনের কাজ আনরিয়েল দিয়ে করা যায়। তা আনরিয়েল ইঞ্জিন আসলে অ্যাকচুয়ালি এটা ইন্টারেক্টিভ, এবং এইটাকে যেটাকে বলা যায় হচ্ছে এটা খুব ক্যালকুলেটিভ একটা সফটওয়্যার। আমি যতটুকু আমার কাছে মনে হয় যে ওই যে ভাই বললো যে লাইট আসলে রিয়েলিস্টিক লাইটে আপনার কি পড়বে, কতটুকু কেলভিন হচ্ছে, কি হচ্ছে, আপনি একটা প্রোডাক্ট ওইখানে রাখার পরে তার শ্যাডোটা কিভাবে হচ্ছে বা কি লেনদেন, এই সব কিছু ক্যালকুলেশন এখানে খুব ভালোভাবে আছে, মানে একদম ইন্টারেক্টিভ আছে। যেমন একটা আমি মাউন্টের এই কোশ্চেনটা করার একটা বলি যে আনরিয়েল ইঞ্জিনটার যে যারা শুরু করতে চায় এন্ট্রিটা খুবই ইজি, এন্ট্রিতে কিছু ইজি, এবং আনরিয়েল ইঞ্জিনটা এত ফাস্ট যে এটাতে আপনি মানে স্কিল সিলিংটা অসীম। যে অন্য সফটওয়্যার আমরা যদি গুগল স্কেচআপ বলি, আপনি একটা সময় পরে আসলে আর শিখার কিছু থাকবে না, বা আপনি আনরিয়েল ইঞ্জিনের
যে আপনি এন্ট্রি পয়েন্টটা মানে শুরুটা অন্য সফটওয়্যার মতো, যেমন যদি আমরা বলি যে আমরা মায়াতে কিন্তু এন্ট্রিটা আমাকে সবাই দিতে পারে না, নুক, তারপর হচ্ছে যে এই সফটওয়্যার গুলো শুরুতে অনেকের কাছে পড়ে, কিন্তু আনরিয়েল কিন্তু শুরুতে সবাই আপনার ইউজ হতে পারবে, বাট এটাতে কিন্তু এমন না যে এটাতে অনেক দূর যাওয়ার অনেকটা অপশন আছে। এটা শিখার ওয়ে গুলি এবং স্কিল সেটটা কি, যেমন ধরেন অনেকে গেম ডেভেলপ করবে, মোবাইলের গেম ডেভেলপ করবে, অনেকে অ্যানিমেশন করবে, অনেকে 2D সেক্টরে চলে যাবে, অনেকে আপনার সিমুলেশনের দিকে যাবে, অনেকে আপনার 3D অ্যানিমেশন। তো এক একটা সেক্টরের স্কিল সেটটা ওভাবে ডাইভার্ট করে নিতে পারবে। না এটাই আসলে মানে এখন যে সময়টা আসতেছে এই সময়তে আসলে আমাদেরকে খুব বেশি অ্যাডভান্স কিছু শেখার দরকার। আর সেই জায়গা থেকে সব কাজ তো আর একটা সফটওয়্যার দিয়ে সম্ভব না। সেটা কখনোই না। তাহলে সেইটা তো মানুষজন একটা সফটওয়্যার উপর ডিপেন্ডেন্সি থাকতো। আমরা যারা প্রফেশনালি কাজ করি দেখা যায় যে আমাদের কাছে কখনো মনে হয় আমাদের একটা প্রোডাক্ট, আমাদের মডেলিং এর জন্য আমরা একটা সফটওয়্যার ব্যবহার করতেছি, আমরা রেন্ডারিং এর জন্য আরেকটা থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করতেছি, আরেকটা জায়গায় চলে যাচ্ছি, রেন্ডার করে আমরা বের হয়ে যাচ্ছি। তো আসলে বিষয়টা হচ্ছে পুরোপুরি ভাবে আমি কিভাবে পারপাসটা সার্ভ করবো, ওই সময় আমার ক্লায়েন্টকে আমি কিভাবে সেটা বুঝ দিব বা ক্লায়েন্টকে আমি হ্যাপি করবো। তো সেই জায়গা থেকে অনেকগুলো সফটওয়্যারের মধ্যে এখন বর্তমানে আসলে এটা বর্তমান বলতে পারতেছি না, কারণ ওয়ার্ল্ডে আনরিয়েল ইঞ্জিন শেখা এবং আনরিয়েল ইঞ্জিনের ইয়াটা শুরু হয়ে গেছে অনেক আগে থেকেই, এবং আমাদের এখানে হয়তো বা 2-3 বছর বা আরো বেশি, আমি বলবো 9 বছর উনি হয়তো নিজস্ব চিন্তায় আরিফ স্যারের একটা গাইডলাইনে উনি বলছিলেন, সেখান থেকে উনি নিয়ে, যেহেতু ওনার প্রোগ্রামিং ব্যাকগ্রাউন্ড ছিল, তো সেই জায়গা থেকে আনরিয়েলটাকে মোটামুটি ভাবে উনি আসলে কভার করেছেন। কিন্তু যারা এখন আনরিয়েল ইঞ্জিন শুরু করতে চান বা এটাকে মানে আরেকটা অ্যাড অন হিসেবে ব্যবহার করতে চান, আমার মনে হয় দিস ইজ দ্য রাইট টাইম টু স্টার্ট এনিথিং। তো আপনি যদি সেটা শুরু করতে পারেন তাহলে সেই জায়গায় মানে এখনই আপনি একটা একটা জায়গায় যেতে পারবেন, কারণ শিখতে শিখতেই যাবেন অ্যাডভান্স লেভেলে। তো সেই করে নেন। আচ্ছা, আমি কিছু কাজগুলি দেখাই পাই নাকি? হ্যাঁ আচ্ছা, আমি বলছিলাম আগে যে আপনার ওই রিয়েল টাইম আর্কিটেকচারের ভিজুয়ালাইজেশন বিষয়টা আর কি। তো এটা অনেক আগের প্রজেক্ট, কিন্তু আমি দেখাচ্ছি যে রিয়েল প্রজেক্ট আর কি, যেটা হচ্ছে আপনার ক্লায়েন্টের কাছে অলরেডি দেয়া আছে আর কি। তো আমি এরকম একটা প্রজেক্ট দেখাই, তাহলে আপনার সবার বুঝতে সুবিধা হবে। আমি সাউন্ডটা অফ করে দিচ্ছি ভাই, হ্যাঁ, নাকি সাউন্ডটা থাকবে? দিতে পারেন, থাকলে থাকলো সমস্যা নেই। আচ্ছা, সাউন্ডটা আমি একটু কমাই দিই আর কি। হ্যাঁ, তো আপনার এই একটা আপনার শেলটেকের একটা প্রজেক্ট ছিল আর কি, আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশনের। তো জেনারেলি আপনার আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশন যে একটা আপনার ভিডিও রেন্ডার বের করা, এটা আমি আগে রেন্ডারটা দেখাই। হ্যাঁ, রেন্ডারটা দেখাই। আরেকটা বিষয় হচ্ছে যে আনরিয়েলি শর্ট, এরকম শর্টগুলি নেওয়া অনেক ইজি। আপনার নরমালি ম্যাক্সে নেওয়া, ম্যাক্সে রেকর্ড করার চেয়ে আনরিয়েলের এই শর্টগুলি রেন্ডার করা অনেকটাই ইজি। এখানে মেজারমেন্টের বিষয়টা কেমন থাকে, মানে যে মেজারমেন্টের? আচ্ছা, মেজারমেন্টের বিষয়টা হচ্ছে যে আসলে আনরিয়েলে কাজ করতে গেলে আপনার ওই ম্যাক্সটা জানাটা থাকলে ভালো আর কি। মেজারমেন্টটা 100% একুরেটটা কিভাবে আনা হয়, নরমালি আপনার বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রে আর্কিটেকচার ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে আপনার ক্যাড ফাইলটা নিয়ে আসা হয় আর কি। ডাইরেক্টলি ম্যাক্সে অনেক সময় নিয়ে আসা হয়, ম্যাক্স থেকে আপনার ওই ক্যাড ফাইলটার উপর বেস করে আপনার মডেলটা জেনারেট হয়, অথবা ক্যাড ফাইলটা আনরিয়েলে নিয়ে আসা হয়, ওইখান থেকে আপনার স্কেলিংটা করা হয় আর কি, যে পুরো ক্যাড ফাইলটা। সো এখানে আপনার ওই মেজারমেন্ট একদমই 100% একুরেট। এখানে রিয়েল আপনার যে ফিজিক্যাল যে সাইজ, ওইটার সাথে আনরিয়েলের সাইজ একদম ডাইরেক্টলি আপনার ম্যাচ করা হয় আর কি। সো এখানে আপনার আনরিয়েল ওইটা আবার এবং খুবই ইজি ব্যাপারটা, স্কেলিং করাটা মেজারমেন্ট নিয়ে কোনো প্রবলেম হয় না। ধরেন প্রবলেম হয় না। কেউ আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশনের জন্য জি, আনরিয়েলের দিকে আসতে চায়,
তাহলে জি। সেক্ষেত্রে তো তার মেজারমেন্টটা তো সে সামহাও মিস করছে না, বা না, না, কখনোই মিস অ্যাকুরেসিটাকে তো করছে না। কোনোভাবে সে মানে গিভ আপ করতে হবে না, তাই তো? গিভ আপ করতে হবে না, না। এবং এটা আসলে খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে কি, যেমন আমি এক্সাম্পল দিই হচ্ছে এই প্রজেক্টটা, যেমন এই প্রজেক্টটা আপনার উত্তরায় আর কি প্রজেক্টটা, যেটা হচ্ছে রাজুক থেকে যে প্ল্যানটা পাস করে আনা হয়েছে, এটা আমরা দুইবার করতে হয়েছে এই কারণে যে প্রথমে যে একটা প্ল্যান দিয়েছিল এটা পাস হয়নি, পরে যে প্ল্যানটা পাস হয়েছে ওই ক্যাড এর উপর বেস করেই কিন্তু আমরা এই পুরা মডেল মানে বলেন বিল্ডিং এর পুরোটা লেআউটটা করছি আর কি একদম একুরেট ভাবে। সো এখানে আসলে মেজারমেন্ট আপনার এদিক সেদিক হওয়ার কোনো চান্স নাই আর কি। এবং আনরিয়েলের ওই মেজারমেন্টটা যদি আপনার ধরেন অন্য যেমন ক্যাট ফাইল থেকে কনভার্ট করে আনা অথবা ম্যাক্স অথবা ব্লেন্ডার থেকে আনার যে প্রসেসটাও খুবই স্মুথ, এখানে আপনার মানে প্রবলেম হওয়ার কোনো মানে খুব একটা ঝামেলা নাই আর কি। আচ্ছা, আমি এই জিনিসটা একটু টেনে দিই, আমি রিয়েল টাইমের ব্যাপারটা এখানে আসলে বিষয়টা হচ্ছে কি নর্মাল আপনার ইয়ার মতোই। আমি এটা রিয়েল টাইমটা দেখ আর কি, রিয়েল টাইমের ডিফারেন্সটা কি, যে রিয়েল টাইমের আর্কিটেকচার আর নর্মাল এর ডিফারেন্সটা আমি দেখাই। শুরু থেকে যে রিয়েল টাইম আর্কিটেকচারের যে বিষয়টা, এটা নরমালি একটা সফটওয়্যারের মতো থাকে আর কি, একটা ইএক্সি ফাইল, অনেকটা গেমের মতো, যেটা আপনার অনেক ফোনের ক্ষেত্রে ফোনে আপনার এটা জন্য বের করা যায়, আপনার ডেস্কটপের জন্য করা যায়, ভিআর এর জন্য। তো এটা ডেস্কটপের জন্য ছিল আর কি। তো অনেকটা এরকম যে ক্লিক করার পরে এরকম ভাবে একটা সফটওয়্যারের মতো ওপেন হয়। ইন্টারঅ্যাক্টিভ, যেটা ওই যে আমরা আগে যেমন দেখতাম যে ওই যে ফ্ল্যাশ, জি, মাইক্রোমিডিয়া ফ্ল্যাশ দিয়ে যে করা হইতো ডিভিডিতে, ওই যে ইয়ে করা যেত, প্লে বিজি। জি, অনেকটা এরকম, জি অনেকটা এরকম প্লে দিলে যে এটা কি গেমের মতো। আনরিয়েল থেকেই করা যাচ্ছে, তাই তো? এটা আনরিয়েল থেকে করা আছে, পুরোটাই আনরিয়েল থেকে বের। এটা কি কোনো বেসিক টুলসেই করা যাচ্ছে নাকি না কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা কোনো কিছু জানা এটা লাগে? আপনার আনরিয়েলের প্রোগ্রামিং এর যে বিষয়টা, আনরিয়েলে আপনার ব্লুপ্রিন্ট নামে একটা জিনিস আছে, এটা আসলে আপনি যদি প্রোগ্রামিং নাও জানেন, আপনি বেসিক যে কাজগুলো আছে, যে আপনি বেসিক যে ইন্টারফেসটা সেগুলি করতে পারেন। আনলেস ধরেন আপনি যদি কমপ্লেক্স এআই বা গেম ডেভেলপ করতে চান, সেক্ষেত্রে আপনার সিটা জানা লাগবে। বাট আপনি আর্কিটেকচার ভিজুয়ালাইজেশনের জন্য এমন যে আপনাকে প্রোগ্রামিং জানতে হবে এরকম কোনো কথা নেই, আপনি যে এই কাজটা আপনি ব্লুপ্রিন্টে ইজিলি করতে পারবেন। এখানে একটা লাইট চেঞ্জ হয়েছে মনে হয় না, একটু আগে দেখলাম। এটা কি টাইমিং চেঞ্জ হয়েছিল? না, না, এটা আসলে ছিল হচ্ছে কি মেনু আর কি, এটা মেনু ইন্টারফেস। যে দেখেন এটা আপনার স্ক্রিন রেকর্ড করা, তো এখানে প্লে দিল, যে প্লে দেওয়ার পরে এই যে দেখেন প্লে দেওয়ার পরে এটা লোড হইলো, যে গেম যেমন লোড হয় না, যে এটা লোড হইলো আর কি। ওকে। এই কন্ট্রোলটা কিন্তু ইউজার আপনার এই যে আপনার মাউস কিবোর্ড দিয়ে করতেছে। ওকে। এই ইচ্ছা মতো যে এটা ইচ্ছা মতো সে করতে পারবে। ওকে। মানে এখানে মাউস কিবোর্ড বা ক্যামেরাকে মুভমেন্টের ক্ষেত্রে কতটুকু স্বাধীনতা বা কতটুকু ইয়ে আছে আর কি? কোনো মানে এটা লিমিটেশন আছে কি, মানে খুব বেশি লিমিটেড বা? না, না, সেক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে উনি যদি এরকম ক্লায়েন্টের যদি ইয়া থাকে, এটা আসলে ব্যাপারটা কি, যে এটা আপনি ওয়েবেও পোর্ট করতে পারবেন, যে ব্রাউজার দিয়ে ওপেন করবে, সেক্ষেত্রে রেজুলেশনটা একটু কম একটু ইয়ে হবে, বাট আপনার এটা এরকম লিমিটেশন নাই যে আসলে আপনার এটা ক্লায়েন্টকে দিয়ে ইয়া করবো, তার কি পিসিতে আপনার ওই আরটিএক্স কার্ড লাগবে এরকম কোনো বিষয় না। এটা আসলে খুব মোটামুটি মিডিয়াম মিনিমাম একটা রিকোয়ারমেন্টের ইয়েতেই আপনি এটা চালাতে পারবেন, ল্যাপটপে এটা ইজিলি চলবে। এবং মোবাইলের জন্য এটা আপনার আপনার এরকম বের করে দেওয়া যায় এপিকে ফাইল, যেটা প্লে করলে এভাবে দেখতে পারবে। সো এটা এবং মোবাইল দিয়ে যে জাইরোস্কোপ দিয়ে আপনার ওই যে কন্ট্রোলটা, এটা মোবাইল দিয়ে ওইভাবে করা যায়, ভিআর এর জন্য করলে ওইভাবে করা যায়। তো এটা যখন আনরিয়েল থেকে আমরা আউটপুট দেই, তখন আমরা ওই টার্গেট ডিভাইসটাকে আমরা এবং হচ্ছে রেজুলেশনটাকে ওইভাবে আমরা ইয়া মেজার করে নিয়ে এটা কিভাবে হবে। যেমন এটা রেকর্ড করা হয়েছিল ল্যাপটপে, কিন্তু ল্যাপটপ থেকে, আচ্ছা। ল্যাপটপ থেকে করা। আর বিষয়টা হচ্ছে কি যে রেন্ডারিং সময় বা এই ধরনের টাইম ব্যাপারটা কেমন, মানে খুব বেশি? আচ্ছা, এটা আসলে কি, এটা ধরেন অনেক 7 বছর আগের প্রজেক্ট, তখন কিন্তু রেন্ডারিং টাইমটা মোটামুটি ভালোই লাগতো। যেমন আপনার একটা 1080p সিন আপনার যদি আপনি ফুল ভিডিওটা বের করেন, সেটা ধরেন আপনার ম্যাক্সে যা করতে তার অনেক কম সময় লাগতো ধরেন, তারপরে ধরেন কি ধরেন 2 ঘন্টারটা হয়তো 20 মিনিট লাগতো। আর রিয়েল টাইম যে বিষয়টা, রিয়েল টাইমটা ডাইরেক্টলি রেকর্ড হচ্ছে, আপনি যে যতক্ষণ ধরেন এটা 8 মিনিট রেকর্ড করা হয়েছে, 8 মিনিটই কিন্তু এটা জাস্ট স্ক্রিন রেকর্ড করা হয়েছে কিন্তু।
এটা কিন্তু কোনো রেন্ডার না, এটা জাস্ট ল্যাপটপে যখন রান করা হয়েছে এটা স্ক্রিন রেকর্ড করা হয়েছে, আর কিছুই না কিন্তু। এটা অনেকটা মানে গেমের মতো আর কি। গেমের মতো, আপনি এটা হ্যাঁ। গেমই ধরে নিতে পারেন, অনেকটা হ্যাঁ, গেম, এটা জাস্ট স্ক্রিন রেকর্ড করা হয়েছে। একটা বিষয় বলে রাখি, এটা হচ্ছে ধরেন অনেক আগে ছিল, আনরিয়েল 5 এর শুরুতে, এটাতে তখন রে ট্রেসিং তারপর এগুলো কিছু ছিল না। হ্যাঁ, বেসিক লাইটই সেটা আনরিয়েল এরিয়াতে করা ছিল। যেমন এখানে ইউজার একটা বাটন প্রেস করবে, বাটন প্রেস করার করলেই কিন্তু এই যে দরজাটা খুললো, ইন্টারেক্টিভ আর কি, এই দরজাটা আমি খুললাম, লিভিং রুম। সেই ক্ষেত্রে ধরেন মানে যারা মানে আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশনটা করলো বা কোন একটা জি প্রতিষ্ঠান, ধরেন এই যে প্রতিষ্ঠান, তারা তখন তার ক্লায়েন্টকে বলে দিতে পারতেছে আপনি ভিডিওতে ঢুকে ঢুকে এইভাবে করে দেখে নিতে পারতেছেন। জি জি, এবং ওইখানে কাছে গেলে দেখাবে যে প্রেস ই, কিবোর্ডের ক্ষেত্রে, আর মাউস আপনার ফোনের ক্ষেত্রে বলবে যে আপনি এই জায়গায় টাচ হেয়ার, একটু টাচ করবে। আচ্ছা, এটা তো আবার এপিকে ফাইলও করা যাচ্ছে না? জি জি, এপিকে ফাইল করা যাবে। এটা কি ভিডিও আকারে প্লে হবে নাকি সে ইন্টারেক্টিভ প্লে করে ঢুকবে? ইন্টারেক্টিভ প্লে করতে, এখানে ভিডিও, আপনার ভিডিও তো আপনি এই যে এরকম করে জুম করে করে এরকম করে পুরো জি জি পুরোটাই দেখতে পাবেন, মোবাইল খেলার মতো, যেরকম মোবাইল খেলার মতো। জি, ও ইয়েস, নাইস, ভেরি নাইস। যেমন প্রেস এফ, যে আপনার কিবোর্ডে প্রেস এফ করলেই দরজাটা খুলতেছে। সো এখানে ওইটা আপনার ডিফাইন করে দেওয়া যায় আর কি, ইউজারকে যাতে বুঝতে সমস্যা না হয় যে এখানে গিয়ে বাটনে প্রেস করো, যাতে মানে প্রবলেমটা না হয়। অনেকে হয়তো এই জিনিসটা বুঝতে প্রবলেম হবে, বাট এখানে আপনার এমন ভাবে ইয়া করা যায়। ফোনের ক্ষেত্রে তো আরো ইজি, ফোনে আপনার মোশন দিয়েই আপনার কন্ট্রোল করা যায়। হ্যাঁ, এই এই ক্ষেত্রে কি এই প্রজেক্টগুলা মানে এটা কি টিম ওরিয়েন্টেড প্রজেক্ট ছিল বা কতজন মিলে করেছিলেন বা এরকম? এখানের যে টিম ওরিয়েন্টেড যে বিষয়টা ছিল, যেখানে মডেল গুলো আরেকজন আপনার আমাদের একজন আমার 3D আর্টিস্ট আছে আর কি, যে মডেল গুলো ক্রিয়েট করে ম্যাক্সে ক্রিয়েট করে দিচ্ছে। যেটা হচ্ছে আপনার ওই যেটা বলছিলাম, আপনার এই প্রজেক্টটা আপনার ক্যাড ফাইল দিয়েছিল ক্লায়েন্টে ক্যাড ফাইলটা দেওয়ার পর এটা আপনার ম্যাক্সে নিয়ে তারপর ম্যাক্স থেকে মডেলটা আনরিয়েলে পোর্ট করা হয়েছে আর কি। না, এখন যদি কেউ আনরিয়েলি মডেলটা করতে চায় সে কি পারবে করতে? অবশ্যই পারবে, তবে বেটার ওয়ে হচ্ছে কি ম্যাক্সে আসলে করতে পারলে, আনরিয়েলে আপনার সবকিছুই করা যাচ্ছে। তাহলে একটা জিনিস আমরা বলতে পারি যে এখানে যারা এখন আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশন করে প্রফেশনালি, তারা ম্যাক্সটা জানে, 3ds ম্যাক্স, তারা চাইলে এই সাইডে কনভার্ট হতে পারবে, কনভার্ট করতে মানে এবং তাদের জন্য ব্যবহার করতে পারবে, এবং তাদের জন্য আসলে এটা সবচেয়ে ভালো একটা সুযোগ আর কি। যে অনেকদিন করতেছে, এখন তার একটা অ্যাডভান্স টুলস দরকার, কিন্তু বুঝতেছে না কি দিয়ে রেন্ডার করবে বা ইন্টারঅ্যাক্টিভিটিটা আনতে পারতেছে না, তার জন্য বেটার। তার জন্য জি। ওকে, আচ্ছা, এটা হচ্ছে ইন্টারেক্ট। আমি আরেকটা দেখাই এই কারণে যে ওইটাতে আরেকটা জিনিস আছে, যে যে জিনিসটা আসলে নরমাল শুধু যে ঘুরে দেখা তা না, যে একটা বিষয় থাকে কি, যে আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশনটা করে হচ্ছে কেন, যে ক্লায়েন্টকে বোঝানো যে জিনিসটা এরকম থাকবে। হ্যাঁ, এটাই তো বেশি দরকার। কিন্তু ক্লায়েন্ট আবার চায় যে না, আচ্ছা আমার রুমের কালারটা যদি কালো হতো এটা আমাকে একটা দেখান, রুমের কালার ফ্লোরটা যদি আমি নীল দিতাম এটা আমাকে দেখান, আমি এটা একটু দেখাই কেন। আর একটা প্রজেক্ট ছিল, এটাও ক্লায়েন্টের প্রজেক্ট ছিল, যে লাইট অফ অন করে দেখা যায়। এই জিনিসটা দেখাই, যেমন ক্লায়েন্টের যে অপশন দেওয়া, যে ফ্লোরের অপশন, ধরেন ইভেন আপনার অনেক সময় যে রিয়েল এস্টেট, যেমন আমি ওই যে শেলটেকের আরেকটা কাজ আমি করছি, যেটাতে থাকে যে তারা অফার করে কি যে আপনার ফ্লোরের জন্য 4 রকমের টাইলস অফার করে। তো ক্লায়েন্ট কিন্তু সেটা দেখবে কিভাবে, ওই বিল্ডিং তো এখানে হয় নাই, টাইলস হাতে নিয়ে হয়তো বুঝে না, কিন্তু রিয়েলি আসলে রুমটা কিরকম লাগবে সেটা আসলে আপনার একমাত্র রিয়েল টাইম আর্কিটেকচার ভিজুয়ালাইজেশনই দেখা সম্ভব। এই যে দেখেন এই জিনিসটা, এটা কিন্তু নরমাল আর্কিটেকচার ভিজুয়ালাইজেশনে কখনো পসিবল না, যে আমি দেয়ালের রংটা চেঞ্জ করে দেখবো, আমি ফ্লোরেরটা চেঞ্জ এটা করে তো মনে হয় অনেক আগে করেছেন না? যে এটা আরো অনেক আগে, এটা এটা আপলোড করা, এটা আরো এটাও একটা ক্লায়েন্টের প্রজেক্ট ছিল আর কি। আমি ইন্টারেক্টিভ গুলি দেখাচ্ছি আর কি। আসলে অনেক হয়ে গেছে কি, যে অনেক ক্লায়েন্টের কাজগুলি আপনার মানে শেয়ারের ইয়া থাকে না, ওরা নিজেদের চ্যানেলে ইয়া করে, তো এটা আমি আমার পার্সোনাল কাজগুলি অবশ্যই দেখাবো। জি। আচ্ছা, আমি
এটা একটু একটু স্কিপ করি, সবাই মনে হয় আইডিয়াটা পাইছেন আর কি, যে আসলে রিয়েল টাইম আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশনটা কি। হ্যাঁ, মানে হ্যাঁ এটা একটা সেক্টর আর কি, এই এটা একটা সেক্টরটা নিয়ে সেক্টর, আলোচনা হলো। এই সেক্টরটা কিরকম। আর আরেকটা মজার বিষয় হচ্ছে যে যেটা বাংলাদেশে হয় আর কি, যেটা হচ্ছে সিমুলেশন। তো সিমুলেশনের বিষয়টা হচ্ছে যে প্রথমে আমি একটু বলে নিই যে একটা ফ্যাক্টরি হচ্ছে, হ্যাঁ, একটা ফ্যাক্টরিতে যে কাঁচামাল কিভাবে ঢুকছে ওইখান থেকে, যে একদম রেডিমেড গুডটা একদম ফাইনাল প্যাকেজে বেরোচ্ছে, পুরো প্রসেসটা কিভাবে হবে ওইটা অ্যানিমেশন করে দেখানো। ওইটা আপনার নর্মালি ইয়েতেও দেখা যায়, যেমন আমরা সিমুলেশনটা কিন্তু আপনার মায়াতেও করা হতো, বাট আনরিয়েলের সিমুলেশনটা কি ইন্টারেক্টিভ, যেমন অনেকটা এটার মতো, যে এখানে যাওয়ার পরে ট্রাক থেকে আসছে কনভেয়ার বেল্টে আপনার কাঁচামালটা যাচ্ছে, এখানে এই ধরেন এখানে ইউজার গিয়ে ফ্যাক্টরির সুইচটা প্রেস করতে পারছে, ওখান থেকে জিনিসটা গিয়ে ক্যান হয়ে বের হচ্ছে, এরকম আর কি। আমি একটা লোকালি, আমার তো মনে স্ক্রিন শেয়ার দেওয়া, তাই না? জি জি জি। আমি একটা প্রজেক্ট দেখাই যেটা বাংলাদেশি করা হয়েছিল, যেটা হচ্ছে সিমুলেশন আর কি, সিকিউরিটি সিস্টেম। এটা আপনার এনএসআই এর জন্য করা হয়েছিল আর কি। এটা আমি ইউটিউবে শেয়ার করতে পারি নাই আনফরচুনেটলি। যেমন এই প্রজেক্টটা কিন্তু রিয়েলি করা হয়েছে, যেটা ছিল যে যেমন এটা 3D মডেল এবং ইয়া, যেমন আমি করি নাই, কিন্তু তাদের আমি যাদের কাজটা করি তারা হচ্ছে এই পুরো মানে এই জায়গাটা ওটা সিকিউরিটি সিস্টেম প্রোভাইড করে আর কি। আচ্ছা যেটা যেমন ধরেন তারা প্রায় এটা 15 কোটি টাকার কাজ ছিল, তারা যে এই ইয়েটা নিচ্ছে আর কি, পুরো সিকিউরিটি সিস্টেম। তো আমার কাজটা ছিল যে এটা একটা কাজের এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি আর কি, যে পুরো যে এনএসআই তো অবশ্যই আমাদের বাংলাদেশের সবচেয়ে সিকিউর এরিয়ার একটা, এটার পুরো সিকিউরিটি সিস্টেমটা কিভাবে কাজ করবে, পুরো জিনিসটা সিকিউরিটি সিস্টেম ডিপ্লয় করার আগেই তারা ওটা সিমুলেশনটা দেখতে চাচ্ছে আর কি, যে না ঠিক আছে এই কোথায় কোথায় এই ডিভাইস গুলি বসবে, এটা কিভাবে কাজ করবে, এটা রিয়েল টাইম আমি সিমুলেশনে দেখতে চাই। তো এটা হচ্ছে ওইটারই একটা রেকর্ডেড ভার্সন আর কি। তো এটা আমি দেখাই প্লে করে। এখানে কিন্তু ধরেন যে ভিজুয়াল ফিডেলিটির ব্যাপারটা ছিল না। আনরিয়েলের একটা মজার বিষয় কি, যে আপনার ক্লায়েন্টের অনেক কম সময়, যে এখানে বললো যে আমার এক সপ্তাহের মধ্যে কয়েকটা জিনিস করে দিতে হবে, যে এখানে আমার ভিজুয়াল ফিডেলিটির ব্যাপারটা লাগবে না, যে না আমার এখানে রিয়েল দেখানো লাগবে। আনরিয়েল তো অবশ্যই ফ্রিডমটা আপনি পুরোপুরি রিয়েল দেখাতে পারবেন, বাট এখানে এমন আছে যে না আমাকে পুরো ডেমনস্ট্রেশনটা আমার দেখতে হবে, যে একটা যেমন এটা দেখলেই বুঝবেন যে এখানে কিন্তু ভিজুয়াল ফিডেলিটির রিকোয়ারমেন্টটা ছিল না, কিন্তু তাকে দেখাতে হবে যে পুরো সিস্টেমটা কিভাবে কাজ করে। এবং এই জিনিসটা কিন্তু আপনি ধরেন গতানুগতিক যদি আপনি ম্যাক্স বা মায়া করতেন, এটা অনেক টাইমের ব্যাপার, কিন্তু আপনার এই সিমুলেশনটা আপনি আনরিয়েলি খুব কম সময়ে করতে পারবেন। এটা দেখেন, মানে সিচুয়েশনে ছিল যে এই আপনার কমপ্লেক্সে আপনার ঢুকার পর থেকে পুরো বের হওয়া পর্যন্ত কিভাবে কাজ করবে সিকিউরিটি সিস্টেম। এখান থেকে আমি দেখাই, গাড়ি আসার পরে অটোমেশন, গেটটা অটোমেটিক, এটা সিকিউরিটি সিস্টেমের অংশ ছিল আর কি। যেমন একটা বিষয় বলি, যেমন এই ইয়েটা অনেক সিম্পল মোটামুটি অ্যানিমেশনটা, কিন্তু এটাও কিন্তু যদি আপনার ধরেন আমরা ম্যাক্স বা মায়া করতে যাই, এটা অনেক টাইমের ব্যাপার, অনেক সময়ের ব্যাপার। বাট এই জিনিসটা কিন্তু ধরেন যখন পুরো প্রজেক্টটা ডেডলাইন ছিল হচ্ছে আমার কাছে অনলি 1 উইক, যে 1 উইকের মধ্যে পুরো জিনিসটা করে দিতে হবে। এই জিনিসটা কিন্তু এই আপনার ক্রিয়েটিভ ফ্রিডমটা কিন্তু আপনার অন্য সফটওয়্যার আমরা পাবো না। দেখা গেছে কি আমাদের এক সপ্তাহ সময় লেগে যায়, যেমন এটা ছিল হচ্ছে কি প্রায় 4 মিনিটের একটা পুরো রেন্ডার সিকোয়েন্স করতেই 2-3 দিন সময় লেগে যায়, যেটা আপনার ইয়ে করে, তাই না? কিন্তু এই পুরো জিনিস আর জি 7 দিন তো বোধহয় রেন্ডারই লাগবে। রেন্ডারই লাগবে। তো এই জিনিসটা কিন্তু পুরো প্রজেক্টটা ডিপলি মানে ইয়ে করে দেওয়া হয়েছিল। না তাদের তো দরকার ছিল সিমুলেশন, সিকিউরিটি জি জি সিমুলেশনটা, যে তাদের এই যে এই ডিভাইসগুলো, মানে যে কোম্পানিটা ছিল তারা হচ্ছে যত রকম সিকিউরিটি ডিভাইস গেট থেকে শুরু করে সিসিটিভি স্ক্যানার যতগুলো আছে তারা ওই জিনিসটা প্রোভাইড করবে ওই এনএসআই কে। ওটা একটা আলাদা আপনার থার্ড পার্টি কোম্পানি আর কি। তো তারা ওই জিনিসটা ইন্টিগ্রেট কিভাবে কাজ করবে ওটা দেখান। এই জিনিসটা কিন্তু তখন একদম পিএম পর্যায়ে তারা ওইটা আপনার ডেমনস্ট্রেট করছে এবং পুরো ইয়াটা যে কিভাবে কাজ করছে। তো
ওইটাই এখানে দেওয়া আর কি। ক্যারেক্টারের জন্য কি ক্যারেক্টার কোনো রিগ করা লাগে না? এখানে রিগের বিষয়টা হচ্ছে আনরিয়েলে আপনার মানে ক্যারেক্টার একদম ইজিলি থেকে একদম খুব হাই লেভেল পর্যন্ত করা যায়। এই পার্টিকুলারটা সবচেয়ে ইজিয়েস্ট হয়ে হচ্ছে মিক্সামো থেকে নিয়ে আসা আর কি, পোর্ট করে নিয়ে আচ্ছা, আসা। মিক্সার থেকে। মিক্সামো থেকে গেলে সবচেয়ে ইজিয়েস্ট হয়ে। তারপরে এখানে আনরিয়েলে অনেকগুলি অপশন আছে, রিভলিউশন থেকে নেওয়া যায়, আপনার মেটা হিউম্যান থেকে নেওয়া যায়, ক্যারেক্টার ক্রিয়েট থেকে মানে কি করতে কি ফাইল হিসেবে আসে? এখানে আপনার আনরিয়েলের ম্যাক্সিমাম ক্ষেত্রে আসে হচ্ছে এফবিএক্স আর কি, স্ট্যান্ডার্ড ফাইল ফরম্যাট এফবিএক্স থেকে নেওয়া। ওবিজিও নেওয়া যায়, বাট স্ট্যান্ডার্ড আপনার ফরম্যাট হচ্ছে এফবিএক্স। ওবিজি কি ভারী হয়ে যায় বেশি? ওবিজি অনেক ক্ষেত্রে একটু ভারী হয়ে যায় আর কি। জি, আর ইসতে মনে রিগটা সহ আসে, এফবিএক্স তো রিগ মানে বোনস টোনস সব সহ আসে, অ্যানিমেশন চালে সব সহ সহ আসে। আছে। জি হ্যাঁ হ্যাঁ, জি, ওবিজেতে তো সব আবার সহ ইয়া আছে। তো আসে না, আর অ্যানিমেশন আসে আসলে না। আনরিয়েল এটা তো আসলে এক ইয়াতে বলা পসিবল না যে আনরিয়েলে একটা আপনার মানে আপনার একটা পাইপলাইন আছে, ইম্পোর্ট পাইপলাইন, ডাটা স্মিথ বলে আর কি। তো এটাতে আসলে এফবিএক্স এর স্ট্যান্ডার্ড এমন করা লাগে না আর কি, যে আমি এফবিএক্স এ কনভার্ট করলাম তারপর এটা আনলাম। নরমালি আপনি যদি এটা ম্যাক্স থেকে আনেন, মিক্সামোর যদি অলরেডি আনা থাকে ম্যাক্স, এটা মিক্সামোর প্লাগইন থাকে, হ্যাঁ, যেটা ডাটা স্মিথ প্লাগইন, ওটা ডাইরেক্টলি আপনার ওটা এমন ভাবে ফাইলে কনভার্ট করার দরকার নেই, প্লাগইন থেকে আপনি ওই সফটওয়্যার থেকে ডাইরেক্টলি আনরিয়েলে পোর্ট করতে পারবেন ইজিলি, এবং ওটাতে কোনো ঝামেলাও হয় না। এখান থেকে সে একটা কার্ড নিল, কার্ড নিয়ে যে ডোরওয়ে স্ক্যান করে সে এখান থেকে যাবে বেরিয়ে। এই পুরো সিস্টেমটা কিন্তু অ্যাকচুয়ালি আছে এবং ঠিক একই ভাবে, বুঝছেন, এই বিল্ডিংটা থেকে শুরু করে সব এবং ঠিক একই সিস্টেমে কাজ করে এখন। আচ্ছা, আমার একবার সৌভাগ্য হয়েছিল আর কি, এনএসএর কোয়ার্টারে তো যাওয়ার এমনিতে ইয়া হয় না, তবে এই কাজটা করার ইয়েতে আমি যে একই ঠিক ওভাবেই ওরা এটা ইমপ্লিমেন্ট করছে আর কি, সিকিউরিটি সিস্টেম থেকে শুরু করে। এক সপ্তাহের কাজ বাবার গো, এটা আসলে ডিফিকাল্ট। তাও ভাগ্য ভালো যে আপনার মেশিনগুলোর ফাংশন দেখাতে হয় না, তাহলে তো আরো বিপদ হয়ে যেত। তার আর বিপদ হইতে হয়। তারপর মানে মোটামুটি বুঝাইতে হয়েছে যে এখানে এভাবে গেলে এখানে কার্ডটা এভাবে নিচে নিতে হয়, তারপর এখানে স্ক্যান করলে ছোট ছোট অ্যানিমেশন কিন্তু আছে আর কি, ছোট ছোট অ্যানিমেশন গুলো আচ্ছা, আছে এই আর যে কি। লেখাগুলো আসতেছে, এই লেখাগুলো কি আপনার আনরিয়েলে করা নাকি? এটা এটা আনরিয়েলে করা যায়, তবে এটা আপনি উন্নত, আপনি ভিডিওটা করে অন্যটাও করতে পারেন, আনরিয়েলে এটা ইজিলি করা যায়। আচ্ছা আচ্ছা। এই লোগোটা পরে বসানো আর কি, রেন্ডারের সময় এই লোগোটা যখন দিছিল এটা আপনার প্রিমিয়ারে নিয়ে বসানো হয়েছিল। যেমন কল আউটস গুলো দিচ্ছেন ওগুলো ওই আনরিয়েল থেকেই করছেন না? জি জি। একা একাই নামাইছেন এটা না? এটাতে আমরা দুইজন ছিলাম আর কি, যে আপনার কিছু মডেল গুলো ক্লিন আপ করে দেওয়া, আমরা দুইজন ছিলাম, দুইজনেই মোটামুটি কাজটা করছি আর কি। দেখতেছে চোর ঢুকেছে নাকি? এদের ওই সার্ভিলেন্স সিস্টেমটা আর কি, কন্ট্রোল। এই বিষয়টা আসলে এটাই আর কি, যে আপনার এই কাজগুলি নরমালি করতে আপনার ধরেন অনেক সময়ের ব্যাপার, কিন্তু আনরিয়েলে খুব ইজিলি করা যায়। বড় টিমও লাগে। বড় টিম, নরমালি অনেক বড় টিমও লাগে না যে, আর রেন্ডারের ক্ষেত্রেও অনেকটা কম সময় লাগে ইয়ে। আমি আপনাদের একটা আমার রিসেন্ট একটা কাজ দেখাই, অনেকগুলো কাজই আছে, যে এটা আরেকটা দেখায় যায়। আরেকটা কাজ যেটা আপনার হয় আর কি, যেটা হচ্ছে ওই যে আপনার ইন্টেরিয়র ডিজাইন হয় না, এটা তো অনেক হয়, ইন্টেরিয়র ডিজাইনের কাজগুলি দেখা গেছে ছোটখাটো কাজের ক্ষেত্রে, যে অনেকে দেখা গেছে আপনি দোকানের একটা ইন্টেরিয়র ডিজাইন বা একটা রেস্টুরেন্টের, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই ভিজুয়ালাইজেশন করতে চায় না ক্লায়েন্ট, এটা অনেক টাইমের ব্যাপার, বাজেটের ব্যাপার। আপনার আনরিয়েলি কিন্তু এই ছোট কাজগুলিও করা পসিবল এবং খুব কম সময়ের মধ্যে। যেমন এটা একটা রিয়েল টাইম ছিল, এবং ওদের আমি আপনার যে সফটওয়্যার আর কি ওইটাও আমি করে দিছিলাম, ওয়েবসাইট সফটওয়্যার, এবং তার সাথে পাশাপাশি এটাও ছিল আর কি।
মানে একদম পুরো কমপ্লিট সলিউশন না? কমপ্লিট সলিউশন। এই সবটাও কিন্তু রিয়েলি আছে আর কি, যে এইভাবে করে ওরা ডিজাইন থেকে শুরু করে কসমেটিক আর বাইরের থেকে ইউকে। তো এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে কি যে নরমালি কিন্তু আপনার এই কাজগুলো আপনার নরমালি করতে চায় না, বা এটা আপনার 3D যারা আমরা কাজ করি ওরা বলে যে এটা তো আমার সেক্টর না, কিন্তু আপনি আনরিয়েল হলে কিন্তু এই ছোট কাজগুলো আপনি হাতে নিতে পারবেন, যে ছোট একটা রেস্টুরেন্টের আপনি ভিজুয়ালাইজেশন করবেন, রিয়েল টাইম ভিজুয়ালাইজেশন, এটা কিন্তু এবং ওই মেইন জিনিসটা কি যে আপনার খুব কম সময়ে করা পসিবল। এটা কি প্রাইস টু পারফরম্যান্স হয়, মানে প্রাইস যেটা ধরেন আপনি ছোট করতেছেন সেই জায়গায় প্রাইসটাকে কি, কারণ একটা দোকানের কাজ অবশ্যই 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 অনেক বড় বাজেট থাকে না, যেমন আপনার যে আপনি একটা রিয়েল টাইম মার্কেটে করলেন একটা বড় ফার্মের অ্যাপার্টমেন্ট, ওইটার বাজেট আর একটা দোকানের বাজেট অবশ্যই এক থাকে না। ওরা তো বললো কি ভাই আমার একটা রেস্টুরেন্ট করবো বা কফি শপ করবো, আমার একটা ভিজুয়ালাইজেশন করে দেন। আপনি একটা ম্যাক্স এই কাজটা করতে হয়তো আপনার 15 দিন লাগতে পারে, 15 দিনে তো আপনি এটা হয়তো 20,000 টাকা 50,000 দিয়ে করে দিবেন না নরমালি, আমি একটা এক্সাম্পল দিলাম, আপনি করবেন না। বাট আপনি আনরিয়েলি এটা হয়তো আপনি 2 দিনে 3 দিনে পোর্ট করে দিতে পারছেন, আপনি এটা ইজিলি কিন্তু আপনি বাজেট কমায় করে দিতে পারতেছেন। অবশ্য সেই জন্য সেই লেভেলের মানে আমি মনে করি স্কিল থাকতে হবে জি, তা তো অবশ্যই স্কিলটা তো ধরেন আপনি ইনিশিয়ালি ধরেন না, আমাদের এখানে আবার হয় কি যে আমাদের তো ধারণা হচ্ছে যে ওই মানে এআই আসার পরে তো আরো ব্যাপারটা এমন হয়ে গেছে যে টিপ দিলেই যেন হয়ে যায়, নাইলে তো জি জি এটা আরো বলি যে বিষয়টা এআই আসার পরে, যেমন আমি একটা এক্সাম্পলই দেই, যে যেমন এই যে সিনটা, হ্যাঁ, এটা রেন্ডার থেকে শুরু করে সবকিছু করতে, যেমন এখনো কিন্তু আনরিয়েলে আপনার মানে এআই এর আসার আগ পর্যন্ত আনরিয়েল আপনার গতানুগতিক 3ds ম্যাক্স বা আপনার মায়াতে ভিরেতে রেন্ডার করতে যা লাগতো তার থেকে হয়তো আপনার 10 ভাগের 1 ভাগ সময় লাগতো, বাট এখন যে জিনিসটা হয়েছে এটা আপনার 50 ভাগের 1 ভাগ সময় লাগবে। ওয়াও, এআই আসাতে এআই আসাতে এটার মজার বিষয়টা হচ্ছে কি যে এটা, এবং আরো একটা বিষয় যে যেটা ওই হার্ডওয়্যারের কথা আপনার শুভ ভাই বলছিলেন না তখন, যে হার্ডওয়্যারের একটা মেইন ইস্যুটা কিন্তু আসলে রেন্ডারের জন্য লাগে আমাদের, তাই না? মেইন যে আমরা কাজ করতে কিন্তু খুব একটা লাগে না, আর যখন আমরা রেন্ডার দিই তখনই যদি আমাদের হার্ডওয়্যারটা একটু উইক থাকে তাহলে কিন্তু মানে ক্র্যাশ করে অনেক রকম প্রবলেম ফেস করি। আনরিয়েলেও তাই। এআই আসার ক্ষেত্রে কি হয়েছে যে আমরা মানে রেন্ডারটা কিভাবে মানে আপনার কিভাবে হেল্প করতেছে রিভলিউশনারি ভাবে, যে আমরা ক্লায়েন্টকে হয়তো আমরা 4K রেন্ডার দিব, বাট আমরা রেন্ডার দিতেছি রিয়েলি যে রেন্ডার দিচ্ছি ওটা 720p তে, আমরা এই আপস্কেল দিয়ে ওটাকে কিন্তু আমরা 4K তে ইজিলি আপনার কনভার্ট করে দিতে পারি। মানে মেশিন লার্নিং এমন একটা জায়গায় নিয়ে গেছে যে ওরে ওরে এমন করে দিয়েছে যে কোনো মেশিনের আর এক্সিস্টেন্সই নাই আর কি, অনেকটা এরকম হয়ে গেছে। এবং এটা যে কতটা টাইম এবং হচ্ছে আপনার মানে 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 আরেকটা মজার বিষয় হচ্ছে যে ক্রিয়েটিভ ফ্রিডম যেটা আমরা বলি, যে আমরা মানে রেন্ডার দেওয়ার আগে কিন্তু অনেক সময় রেন্ডার দেওয়ার পরে পুরো চেঞ্জ হয়ে যায় লাইটটা, তাই না? আমরা তো লো কোয়ালিটি দেখি, রেন্ডার দেওয়ার পরে মনে হয় ইস লাইটটা যদি এই জায়গায় একটু আমি ব্রাইটনেসটা কমাইতাম, বা লাইটের ওই জায়গায় যদি একটু ওই জায়গায় এরকম কালারটা থাকতো, এরকম মনে হয়, কিন্তু টাইমের কারণে এটা আর সেকেন্ড টাইম করা হয় না। এখানে কিন্তু যে আমরা 480p রেন্ডার দিয়ে আপনি 4K তে আউট মানে আপস্কেল করতে পারবো ইজিলি এবং খুব কম সময়ের উপর। আপনার যদি ওই প্রবলেমও থাকে আমরা ওইটা ইজিলি আপনার ঠিকঠাক করে রিয়েল টাইম ঠিক করে আবার আমরা রেন্ডার দিয়ে ধরেন আপনার 10 মিনিটে আমরা এটা ফিক্স করে ফেলতে পারছি। এটা আসলে মানে মনে হচ্ছে খুব একটা বড় বিষয় না, কিন্তু এটা কিন্তু আসলে ফাইনাল আউটপুটটাকে অনেক ভাবে চেঞ্জ করে দেয়। এটা আসলে প্রফেশনাল যারা তারা জানে এই প্যারাটা, তাদের কাছে আসলে অনেক বড় বিষয়, অথবা যারা এই লাইভটা দেখবে তারা প্রফেশনাল যারা, তারা এটা কানেক্ট করতে পারবে যে আর্কিটেকচার ভিজুয়ালাইজেশনের জন্য তারা যে ধরনের পেইনে পড়ে সেইটা তো কানেক্ট করতে পারবে যে বাবা এটাই তো মনে হয় ভালো মনে হয়। জি, আর এটা কিন্তু যে শুধু যে আপনার আনরিয়েল এর ক্ষেত্রেই হেল্প করতেছে তা না, এটা আপনি ওই ট্রেডিশনাল আপনার ভিআর থেকেও রেন্ডার দিলে, যখন আপনি সিকোয়েন্স ওই ফ্রেম বাই ফ্রেম রেন্ডার দিলেন, আপনি হয়তো 480p রেন্ডার দিলেন, আপনার ক্লায়েন্টে বলছে না আমাকে ভাই 1440p তে দিতে হবে, আপনি এটা আপনার আপস্কেল করে দিলেন, এবং আপস্কেল এখন এই পর্যায়ে গেছে যে অ্যাকচুয়ালি আপনি রেন্ডার দেওয়ার পরে কিছু আপনার প্রবলেম থাকে, অনেক সময় থাকে যে আপনার জায়গায় এজ থাকে, অনেক সময় মডেলের আপনার লো পলি থাকার কারণে কিছু এজ থাকে। আপনার এআই এমন পর্যায়ে চলে গেছে এখন যে ওইটা আপনি ফিক্স করে ফেলতে পারবেন এআই দিয়ে।
তাহলে শুভ ভাই, হ্যাঁ, ওই তাহলে আমরা মেকআপ করে যে ফেলে আর কি পুরোটা। আমরা যে কয়েকদিন ধরে যে আমরা আমাদের ইয়েতে যে বলতেছি যে আমাদের মতো আর্টিস্ট যারা যারা আসলে অনেক বেশি পেইন নিয়ে কাজ করছি এত বছর ধরে, যাদের একটা র স্কিল আছে, কয়েকটা র স্কিল আছে, তাদের জন্য এআই আসলে অ্যাসিস্ট্যান্স হিসেবে আসবে, একটা আশীর্বাদ হিসেবে আসবে। তো জি মানে আসলে আজকে সারাজ ভাইয়ের সাথে কথা বলে কিন্তু সেটাই মনে হইতেছে যে আসলে এআই আশীর্বাদ হয়ে আসতেছে। আসলে কারণ আমাদের এআইটা টাইমটা কি, সেভ করবে, না টাইমটা জি সেভ জি, করবে, আমরা অন্য জায়গায় দিতে পারবো সেই টাইমটা। না এআই তো আসলে কি এমন একটা টুল, এটা আপনার ধরেন কি পাওয়ারফুল টুল আর কি। আমরা পাওয়ারফুল টুল খারাপ ভালো দুইটাই আছে, কিন্তু আসলে আমরা যদি পুরো ওভারঅল চিন্তা করি এটা আসলে আমাদের জন্য আসলে একটা মানে আশীর্বাদের মতো। কিন্তু আমরা ওই একটা জায়গায় কিন্তু বারবার টেনশন করতেছি সারাজ ভাই, আপনি জি যেটা দেখাবেন তার আগে বলতেছি, সেটা হচ্ছে ওই মানুষজন, আমাদের দেশের মানুষজনের যে মেন্টালিটি, ইয়াং জেনারেশনের যে মানে অধৈর্য, তারা যদি আসলে কোনো র স্কিলে মাস্টারি না করে যদি তারা ডিরেক্ট এর উপর ডিপেন্ডেন্সিটা হয়ে যায়, তাহলে অনেকটা কিন্তু এটা আসলে সুইসাইডাল হবে। কারণ একটা জেনারেশনই তৈরি হয়ে যাবে যারা পুরোপুরি ভাবে, যেমন এখন যেমন যে চ্যাট জিপিটির একটা ইয়ে দেখলাম যে যারা চ্যাট জিপিটি খুব বেশি ব্যবহার করতেছে এবং সব ওইখান থেকে অ্যান্সার নিচ্ছে, তাদের ব্রেনের ইয়ে ক্ষমতা কমে জি যাবে। জি, সে এটা তাদের আপনি একটা খুব মানে একমাত্র খারাপ দিক হচ্ছে আসলে এআই এটাই। আমাদের এটাতে অবশ করে দিচ্ছে, জি জি ব্রেন অবশ হয়ে এআইটাকে, যাচ্ছে। জি জি, এটা আমি কিছুদিন আগে একটা ইয়ে দেখলাম যে আপনি যে কথাটা বলছেন যে চায়নাতে যে আপনার যে এক্সাম হচ্ছে যাতে এআই ইউজ করতে না পারে, আপনার প্রত্যেকটা ক্লাসরুমে আপনার আরএফ ব্লকার এবং হচ্ছে সিগন্যাল ব্রেকার, আপনার যাতে রেডিও সিগন্যাল থাকে, যাতে কোনো রকম ডিভাইস বা তারা ইউজ করতে না পারে, এটা ফোর্স করা হয়েছে আর কি। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলছেন যে আসলে এআই তে আমাদের রেগুলেশনটা এখনো নাই। যে এআই দিয়ে অনেকের আমাদের যে জিনিসটা হ্যাম্পার হচ্ছে যে আমাদের যারা ক্রিয়েটিভ পার্সনে তাদের জন্য এআইটা হচ্ছে আপনার হচ্ছে আশীর্বাদ, আর যারা হচ্ছে যে কিছুই জানে না কিন্তু এআই দিয়ে কিছু করতে চায়, তারা হচ্ছে তাদের মানে এটা হচ্ছে কি তাদের মানে ক্রিয়েটিভিটির যে দরজাটা এটা একটা তালা লাগাই দেওয়ার মতো, মানে এটা তাদের ওয়ান গ্রো কাইন্ড অফ করার রাস্তাটাকে বন্ধ করে দেওয়ার মতো। মানে ওয়ান কাইন্ড অফ সুইসাইডাল এটা এই ক্ষেত্রেও, যে যারা মানে যাদের এখন বই পড়া উচিত, বই পড়ে প্রশ্নের জি অ্যান্সার করা উচিত, তারা যদি চ্যাট জিপিটির অ্যান্সার নিয়ে অ্যান্সার করে, আই মিন, তাহলে এটাও কিন্তু সুইসাইডাল। কারণ তার কিন্তু জি ওই জিনিসটাকে কিন্তু সে পড়বে না, সে এটাকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ওইখানে প্রেজেন্টেশনে দিল, হালকা একটু জি আইডিয়া দিচ্ছে। যদি সে ভালো, যদি সে চ্যাট জিপিটির ওই লেখাটা বইয়ের মতো করে মুখস্থ করে এবং সেটাকে বুঝে নেয়, মুখস্থ করে যদি সেটা সে পরীক্ষার খাতায় লিখে, তাইলে ইটস গুড আমি মনে করি, কারণ বইয়ের কাজ জি, করতেছে। আপনার যে এই কথাটার একটা ইয়ে আমি বলি মামুন ভাই, যে এটা বলছেন এটা ঠিক যে মানে এআই দিয়ে যে চ্যাট জিপিটি ইউজ করে এখন পুরো যে মানে আমাদের মানে শিক্ষা ব্যবস্থা এটা মানে এখনো মানে এই ধাক্কাটা সামলে উঠতে পারে নাই। কিন্তু যারা বিশেষ করে যারা টিচার আছেন ওরা বলতে পারবেন যে যে এআই ধাক্কাটা ওরা এখন সামলে উঠতে পারে না। তবে একটা জিনিস বলবো যে যে আপনার ওই ইজিলি করার বা নকল করার বিষয়টা কিছু কাজ করে। আমরা যখন যে আমি ধরেন 10 বছর আগের কথা বলতেছি, যখন আমরা ওই যে ইউনিভার্সিটির যে থিসিস করতাম, হ্যাঁ, তখনও কিন্তু একটা সফটওয়্যার ছিল যে আপনার যে প্লেগারিজম সফটওয়্যার, ওটাতে চেক করা হতো। তো তখন যখন ইন্টারনেট ছিল না, ইন্টারনেট আসার পরেও কিন্তু বললো যে না এখন ইন্টারনেট কি করছে যে আরেকজনের থিসিসটা কপি পেস্ট করে দিয়ে দিচ্ছে, তাই না? এটাও কিন্তু তখন আমরাও কিন্তু আমরা দেখছি যে তাদের পেপারটা থিসিসটা। তো তারপরে কি আসলো, যে প্লেগারিজম সফটওয়্যারটা আসলো, হ্যাঁ, তারপর কিন্তু এটা অনেকটা আপনার মানে মিটিগেট হয়ে গেছে এই প্রবলেমটা। তো আমাদের এআই তে ওই রেগুলেশনটা আসা লাগবে, যে এই রেগুলেশনটা এখনো আসে না। এআইটা আসলে তো এখনো আপনার ওই একটা টেস্টিং পিরিয়ডে আছে, কিন্তু এখনো একটা আপনার পাইলট পর্যায়ে আছে। তো আপনার ইভেন ইভেন চ্যাট জিপিটি কিন্তু এখনো আপনার মানে এন্টারপ্রাইজ পর্যায়ে ওরা রিলিজ করে না, ওরা কিন্তু আর্লি অ্যাক্সেস হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ। ওটা কিন্তু চ্যাট জিপিটি থেকে আসবে, যে আপনার যে রেগুলেশনটা যেমন ইইউ তে অলরেডি রেগুলেশনটা হয়ে গেছে, এটা হয়তো আমরা হয়তো 6 মাসের মধ্যেই আমরা হয়তো এটার মানে আউটকামটা দেখতে পারবো। এখন যে প্রবলেমটা হচ্ছে যে আমরা ফেস করতেছি যে এআই দিয়ে কিছু বানাইলে আমরা মানে বিশেষ করে আমরা যারা মানে নন টেকনিক্যাল পার্সন বা নন, ওরা কিন্তু বুঝতেছে না এটা কে বানাইছে, এআই দিয়ে বানাইছে কিনা না রিয়েল বানাইছে কিনা। হুম। কিন্তু ওই যে রেগুলেশনটা আসলেই যেটা হবে কি যে ধরা যাবে, প্রত্যেকটা, ধরে হ্যাঁ নেবে। হ্যাঁ, প্রত্যেকটা ইয়াতেই বলা হবে যে এটা এআই দিয়ে জেনারেট করা। ওই জিনিসটা আসলে কিন্তু এই প্রবলেমটা মানে অনেকটাই সলভ হয়ে যাবে আর কি, এটা খুব তাড়াতাড়ি চলে আসবে। না এটা ওই আসতে হবে না, এটা যদি না আসে তাহলে তো জি ধরেন একটা, ধরেন আমরা এআই থেকে অ্যাসিস্ট্যান্স হিসেবে ইউজ করতেছি জি আমাদের সময় বাঁচানোর জন্য, অনেক যেগুলো গার্মেন্ট ওয়ার্ক বলা যায়, সব কাজে একটা গার্মেন্ট ওয়ার্ক থাকে, যেমন গার্মেন্ট ওয়ার্কের মধ্যে আমরা বলি যে একই জিনিস বারবার করা, ওই সেলাই করতেছে বা বোতাম লাগাচ্ছে কেউ, এইটা এগুলো কিন্তু গার্মেন্ট ওয়ার্কের মধ্যে পড়ে। তো ওই জি ধরনের ওয়ার্ক সবকিছুতেই থাকে।
ওইটাতে আমাদের সময় কিন্তু নষ্ট, জি তাই না? ওইটাকে আমরা দিয়ে দিব ভাই মেশিন লার্নিং, আমরা বলে দিচ্ছি ভাই তুমি এটা করতে থাকো, জি আমি ওই ক্রিয়েটিভ সেগমেন্টটা দেখি, বা আমি এআই কে আমরা বলতে পারি যে আমরা একটা পার্টনার, ক্রিয়েটিভ পার্টনার হিসেবে ইয়েস ইয়েস নিতে পারি। ইয়েস যেটা আমাদের কাজকে, আমাদের ক্রিয়েটিভ মানে ব্যাপারটা এরকম, এআই কে যদি আমরা এভাবে ইউজ করি যে আমাদের ব্রেন কিন্তু, আমরা বলি যে ফাস্ট, তাও কিন্তু একটা লিমিট, আমরা কিন্তু হিউম্যান একসাথে 10টা কাজ করতে পারি না। আমাদের ক্রিয়েটিভ যেটা আমরা বেশ ভালো করতে পারি, ক্রিয়েটিভ জায়গাটাকে আমরা যাকে যেসব কাজটা আমরা এআই কে দিয়ে করতে আমি পারি। আমি লাস্ট ইয়ারতে বলছিলাম, আপনারা হয়তো এগ্রি করবেন যে জিনি আছে না, জিনি দত্ত, জি মানে জি এআই আমাদের জন্য, যারা আমরা প্রফেশনালি কাজ করি এদের জন্য একটা জিনি হয়ে আছে, দত্ত হয়ে জি আছে। কেমন? জি তাকে আমরা বলবো "এই তুমি এইটা করো, আর জি আমি হইতেছি মূল বিষয়টা দেখি, তুমি ওটা বানাতে থাকো, বানাই নিয়ে আসো, তারপরে হচ্ছে আমাকে এনে দিবা, আমি পুরোপুরি ফাইনালি কম্পোজিট করবো। দিস ইজ, এটা প্রফেশনালিজম আর কি। জি 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 প্রবলেমটা যেটা হইতেছে, যেটা দেখছি যে চারপাশে প্রচন্ড পরিমাণে ডোপামিনের প্রভাব এবং প্রচন্ড পরিমাণে প্লেজারিজম, তো জি যেটা জি বললেন সেটা তো আছেই। সেখানে একটা বিষয় তৈরি আসতেছে যে এইটাই একমাত্র টুলস। জি এইটা এটা এটা পাওয়াটা একটা, এটা একটা অনেক বড় প্রবলেম। এটা প্রবলেম, এটা আসলে আপনার কিছুটা ঠিক হচ্ছে এবং আস্তে আস্তে হবে। আপনার যে ওই আমি যেটা বললাম যে আপনার ওই রেগুলেশনটা হলে এটা আস্তে আস্তে ঠিক হবে। আর এআই আসলে কিভাবে ইউজ করা উচিত, যেটা আপনি মাউন্ট ভাই বললেন, প্রবলেমটার কারণ কি, যে অনেকের কাছে যে আমি একটা যে আমরা যেহেতু 3D নিয়ে কথা বলছিলাম, যে আবার 3D নিয়ে যে 3D অ্যানিমেশন বানাবো, হ্যাঁ, তো এখন অনেকের মাথায় আছে আরে এআই এসে পড়ছে, আমি এখানে একটা প্রম্পট লিখবো, আমার তো আইডিয়া আছে, আমার আইডিয়াটার দামই হচ্ছে লাখ টাকা, এআই দিয়ে বাকিটা করে ফেলবো। হ্যাঁ, অনেকের কাছে এই মানে ধারণাটা চলে আসে যে করতে চায়, কিন্তু এটা কখনোই করা উচিত এবং এটা কখনো হবেও না। তার ক্রিয়েটিভ ফ্রিডমটা, তার চিন্তাটা কখনোই হবে না। তো কিভাবে এআইটা হওয়া উচিত সেটা এরকম আমি একটা এক্সাম্পল দিতে পারি। যেমন ধরেন আমরা ধরি সে আমি একটা 3D একটা এনভায়রনমেন্ট করবো, একটা অ্যানিমেশন করবো, যেটার মধ্যে থাকবে কি, যে একটা গাড়ি থাকবে, যে গাড়িটা এইভাবে এভাবে এরকম হবে, এটাতে আমি এনভায়রনমেন্ট এভাবে করবো। জাস্ট ফর এক্সাম্পল আমি বললাম আর কি। তো 3D তে আমাকে কিভাবে কি হেল্প করতে পারে, আমি কি 3D দিয়ে পুরোটা বানাই ফেলবো? 3D তে হয়তো আমাকে ফার্স্টে ব্রেইনস্টর্ম করতে সাহায্য করবে, হ্যাঁ। আর মডেলিং এর যে বিষয়টা আছে, যে এখন কিন্তু মডেলও আপনার, যে একটা ভয়ের বিষয়, যারা মডেলার আছে ওদেরকে আসতেছে যে এখন কিন্তু 3D মডেলিং মানে মডেল পুরোপুরি এআই বানাই দিচ্ছে, হ্যাঁ, পুরোপুরি বানাই দিচ্ছে, তো তাদের মডেলিং এর কি হবে? তো বিষয়টা এরকম যে মডেল কিন্তু আপনার প্রম্পট দিয়ে যেটা বানাই দিচ্ছে, এখনো কিন্তু ওই মডেলটা আপনার পুরোপুরি আপনার মানে হাই পলি এবং হাই কোয়ালিটি হচ্ছে না। বাট যেটা মজার বিষয় হচ্ছে যে এআইটা কিভাবে আমাদের কাজ করে। আমরা ওই সেটটা চিন্তা করলাম যে হ্যাঁ, আমি ওই একটা গ্যারেজ বানাবো, এর মধ্যে গাড়িটা আমার সেন্টার পিস থাকবে। একজন আর্টিস্ট হওয়া উচিত কি, আমি পুরো জিনিসটা আমি পুরোপুরি বানালাম, বাট আমার হয়তো ব্যাকগ্রাউন্ডে ছোট ছোট প্রপ আছে, ব্যাকগ্রাউন্ডে আমার ছোট প্রপ আছে, হয়তো আমি 10টা প্রপ বানালাম। হয়তো জেনারেলি আমরা করতাম কি, যে ঠিক আছে ওখানে আমি এত প্রপ, এটা ফোকাস দিলাম না, আমি 4-5টা প্রপ দিয়ে আমি কোনো রকম বানায় ফেললাম। বাট আমরা এখন এআই থাকার কারণে আমি কি করতে পারবো, যে আমি পুরো ওই গাড়িটা আমি বানালাম, এটা আমার, যেটা আমার সেন্টার পিস, এটাতে আমার পুরো মেধা, আমার পুরো টাইম এটাই ফোকাস করে আমি এটাকে একদম পুরো মানে হাইয়েস্ট কোয়ালিটি পসিবল করলাম। বাট আমার ধরেন কি ওই এনভায়রনমেন্টে আমি ধরেন সাইড প্রপ আছে কিছু 10-12টা, এটা আমি এআই দিয়ে বানাই নিলাম। এটা একটা গুড এক্সাম্পল আর কি, হ্যাঁ। তারপরে এআই দিয়ে আমরা যেটা করতে পারি, রেন্ডার করার আগে আমরা ব্রেইনস্টর্ম করতে পারি যে আচ্ছা আমি একটা সিনটা বানাবো, এটা রাতের সিন হলে কিরকম হইতে পারে, এটা আমার দিনের সিন হলে কিরকম হইতে পারে। এবং এই বিষয়টা কিন্তু যে আমরা 3D একটা থাকে, যে আমরা প্রথমেই একটা একটা এঁকে নেই আর কি, যে একটা হ্যাঁ হ্যাঁ যে এঁকে যেটা আগেও করতাম, এটা সবসময় 2D এঁকে নেই, তারপরে এটা আমরা আস্তে 3D তে করি। তারপরে তো এখন কিন্তু যে করা যায় 2D আমরা জিনিসটা এঁকে আমরা এআই তে দিয়ে দিলাম, দেখো তো এটা আমার 3D তে কিরকম আসে। তখন কিন্তু আমরা আমরা ওই রিয়েল করার আগে আমরা 10 রকম অপশন হলে আমরা চুজ করতে পারতেছি না, আমরা কি হলে আমাদের ওই ক্রিয়েটিভ চিন্তাটা কিন্তু আমরা আরো অনেকভাবে চিন্তা করতে পারতেছি কিভাবে কি করলে ভাই, ভালো। আপনার এই কাজটা দেখি, খুব সুন্দর একটা কাজ যাচ্ছে, মিস হয়ে যাবে। আমি ওই কাজটা আমি দেখা যেটা আমার মানে পার্সোনাল প্রজেক্ট ছিল, তো এটা আমার ওই আইজিএন এ ওরা ফোকাস করতে মানে আপনার শোকেস করছিল আর কি। আনরিয়েল আইজিএন এর নাম যারা শুনে থাকবেন ওরা ইয়া করবেন, তো ওইটা আপনার ওই আইজিএন এর ফিউচার গেম, যে তাদের যে ইয়াটা, তো এটাতে শোকেস করছে। আইজিএন মানে এটা আমাদের দর্শকদের জন্য একটু যদি আচ্ছা, আইজিএন হচ্ছে, আমি স্যার আইজিএন হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় গেমিং এবং এন্টারটেইনমেন্ট আপনার ইন্ডাস্ট্রি।
ওরা হচ্ছে আপনার কি বলবো এটা ব্রডকাস্টার আর কি, ওরা হচ্ছে আপনার জার্নালিস্ট আর কি সবচেয়ে বড়। আচ্ছা আচ্ছা, নিউজলেটার। হ্যাঁ ওরাই সবচেয়ে বড় আর কি, ওয়ার্ল্ডে ওরাই সবচেয়ে আচ্ছা বড়, আচ্ছা। এরপরে আর কেউ নাই আর কি। যে এবং হচ্ছে যেমন ব্যাপারটা এরকম যে আপনার কোনো গেম রিলিজ দেওয়ার আগে ধরেন বিলিয়ন ট্রিলিয়ন ডলার গেম, ওরা চায় যে না আইজিএন আমারটা রিভিউ করুক বা আইজিএন আমারটা শোকেস করুক। বুঝতে পারছি, ওই যে স্ট্যান্ডার্ড আর কি, একটা স্ট্যান্ডার্ড জি জি জি। দেখি আমরা। ভাই দেখা যাচ্ছে? হ্যাঁ 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 দেখেন তো সাউন্ড আসে কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার আসছে।
জি ভাই, এটা ছিল আর কি। এই ব্লেন্ডারে কি ছিল? ব্লেন্ডারটা দিয়ে আপনি আচ্ছা, ক্যারেক্টার ব্লেন্ডারটা ছিল কেন ইউজ করা হয়েছে বলি। ব্লেন্ডারটা মূলত আপনার কিছু জিনিসকে পলিশ করার জন্য ইউজ করা হয়েছে আর কি। তো আচ্ছা পলিশ এবং হচ্ছে আপনার আপনার রিটার্গেট করার জন্য আমি একটু বলি যে আপনার এটা যে মেটা হিউম্যান ইউজ করা হয়েছে আর কি, যে ক্যারেক্টারটা। তো আচ্ছা মেটা হিউম্যান আরেকটা অ্যাপ্লিকেশন, এটা আনরিয়েলি এপিক গেমসেরই। তো ওইখান থেকে আপনার আনরিয়েল ইঞ্জিনে নেওয়া যায় আর কি। তো মেটা হিউম্যানের কিছু প্রিসেট আছে ওদের প্রি ডিফাইন্ড আর কি, কিন্তু আপনি যেটা কাস্টমাইজ করতে গেলে মানে ওই প্রি ডিফাইন্ড রিগ থাকে। আমি মেটা হিউম্যানটাকে ব্লেন্ডারে নিয়ে গেছি হচ্ছে ওইটার ওই রিগটাকে একটু আর একটু কাস্টমাইজ করার জন্য মেইনলি আর কি। যেমন হচ্ছে যে যে আমার ক্যারেক্টারটার হাতে আপনার যে এরো ছিল, হ্যাঁ, জি মেটা জি হিউম্যানে তো এরো দেওয়ার কোনো অপশন ছিল না। ওটা আলাদা এরোটার জন্য আলাদা আমি ওইখানে রিগ করতে হয়েছে। তারপরে হচ্ছে তার ওই যে যে ড্রেসটা ছিল, তার হুডি ছিল, ওই জিনিসগুলি করার জন্যই। তবে এক্সিলেন্ট একটা বিষয় হচ্ছে কি আপনার এই শর্ট ফিল্মে যেটা দেখলাম মিউজিক জাস্ট অ্যামেজিং, এবং আপনার এই যেটা মানে এনভায়রনমেন্ট আই মিন যেটা দেখলাম আমরা ইটস মানে আনবিলিভেবল, মানে এটা বিশ্বাসযোগ্য নয়। তো ভাই মানে জানি না কি বলবে আমি, হ্যাঁ, ঠিকই আছে এটা, মানে খুব সুন্দর আর কি, মানে কি বলে। এটা আনবিলিভেবল আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আনরিয়েলের একটা মজার বিষয় হচ্ছে কি যে যে ট্রায়াল এন্ড এরর যে বিষয়টা, এরকম ট্রায়াল এন্ড এরর করার মধ্যে মনে হয় না আমার কোনো থ্রি সফটওয়্যার আছে। যেমন আপনি যে বললেন সাউন্ডের বিষয়টা, তারপর হচ্ছে লাইটিং, তো এটাকে যদি ধরেন আমরা নর্মালি ট্রেডিশনাল ওয়েতে আমরা করতে গেতাম, আনলেস আমার যদি 10-15 বছরের এরকম 3D অ্যানিমেশনের এক্সপিরিয়েন্স না থাকতো, হয়তো আমি ওইটা কখনো ফার্স্ট টাইম করতে পারতাম না রাইট না। বাট আনরিয়েলি কি আমি এটা করে দেখলাম কি না, এটা তো আমার ভালো লাগতেছে না, চেঞ্জ করে দিই। ইনস্ট্যান্ট আমি চেঞ্জ করে না দিলাম এটা সাউন্ডটা। এটা অ্যাকচুয়ালি কি, এটা আমি যে সেক্টর যে সাইডটা থেকে বলতেছি, এটা আসলে একটা ফিল্ম মেকার, একটা ডিরেক্টরের সাইড থেকে জি, যে আপনি যেভাবে শটগুলোকে নিছেন, ব্ল্যাক আউট করা, ব্ল্যাক হয়ে যাওয়া, তারপরে আবার আরেকটা শট আসা, মানে শট টু শট যে বিষয়গুলো, মানে এইটা যারা এই বিষয়ে কাজ করে তারা জানে এটা কত জি, বিষয়, যে জি, এটা এটাকে আসলে অনেক মানে ইয়ের কাজ এবং এটা মিলানো, কিন্তু আনরিয়েলে সিনেমেটিক বিষয়টা কিন্তু ভাবাটা শর্টটা মানে সুভাই অথবা একমত পোষণ করবেন যে সিনেমেটিক ভাবনাটা যেটা, যে একটা পরে শট আরেকটা, আপনি একটা টপ শট নিলেন, সে আসতেছিল যখন, তারপর একটা টপ দিয়ে যেভাবে গাছের ইয়ে থেকে তাকে রিভিল করলেন, অ্যামেজিং সাউন্ড ওইখানে একদম পলিশড, মানে আমি আমি আসলে মানে আমি মানে কি বলবো, মানে এটা খুব সুন্দর একটা কাজ। আমার এইটা করার উদ্দেশ্যই ছিল কি যে মানে আনরিয়েলে যে আপনার যে 3D অ্যানিমেশন করা যায় এইটার মানে শোকেস করা আপনার আর মনে হচ্ছে। হয় আরেকটা কাজ ছিল সেটা জি, আহ, আরো আহ, আরো কিছু কাজ হ্যাঁ আছে। হ্যাঁ টার্বো এটা কি যেন ছিল, নামটা আমি ভুলে গেছি। আমি দেখাচ্ছি। ওই যে ট্রেনে যেটা, জি, ট্রেনে জি, জি। যেটা ছিল, ওয়াও দ্যাট ওয়াজ অসাম। এটা আমি দেখাচ্ছি, দাঁড়ান। সাউন্ড আসে ভাই? হ্যাঁ হ্যাঁ সাউন্ড একদম পারফেক্ট আসছে। আচ্ছা। সো ভাই টাইম কিন্তু 15 মিনিট আছে, কি করবেন বলেন তো? 15 মিনিট নাই এখানে, 10 মিনিট আছে। 9 মিনিটের মতো আছে এখন। কি করবেন, আরেকটা লিঙ্ক করবেন নাকি বেশি দেরি হয়ে যাবে? উম, 11টা অলরেডি বাজে। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, আপনি শেষ করতে পারেন, 9 মিনিট তো দেখা যাবে, সমস্যা নেই। আচ্ছা শাবাজ ভাই আছেন? জি। দেন ভাই, নাকি আরেকটা ইয়ে করবেন ছোট একটা, মানে আহ, একটা পরে? এটা কি শেয়ার হচ্ছে? আমি যেটা দিচ্ছি এটা কি শেয়ার হচ্ছে ভাই? এখনো দেখতেছি না। আমি ও দেখতেছি না আচ্ছা কিছু। আচ্ছা 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 আচ্ছা, দাঁড়ান আমি একটু- তো ভাই একটা আরেকটা ছোট লিংক দিবেন নাকি, অল্প 10 মিনিটের বা 15 মিনিটের জন্য ধরেন? আচ্ছা, দিই তাহলে আরেকটা। আচ্ছা এটা এটা 5 মিনিট বাকি এটা 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 হয়ে যাবে, এটা দেই ভাই। হ্যাঁ, আচ্ছা এটা এটা দেখে ফেলি আমরা, এটা দেখে তারপরে আমরা যাই, আচ্ছা। কারণ শেষ হবে না নাইলে, কারণ আমরা মাত্র জি জি, মজার মধ্যে ঢুকছি। দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ 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 আসতেছে। হ্যাঁ, আসছে। এটা তো অসাধারণ। আরেকটা
পার্ট আছে নাকি? এটার পার্ট আছে, তবে পার্টটা আমি এখনো করি নাই আর কি। আচ্ছা, আর একটা ছোট দেখাই, আনরিয়েলের একটা সবচেয়ে বড় পাওয়ারফুল জিনিস হচ্ছে কি ওদের লাইটিং। এই যে টেক্সচারিং গুলো করছেন, মানে একটা মানে কি বলবো, ডেন্ট টেক্সচার প্লাস হচ্ছে যে একটা শেডার, মানে এটা আনলাইক, মানে মানে এরকম পাওয়ারফুল আপনার ধরেন খুব কম আছে। এবং সবচেয়ে মজার বিষয় কি ফ্রিলি যে আমরা এটা পাচ্ছি। আসলে আমি আরেকটা শেয়ার দিই, অনেকেই মনে হয় জানে না নাকি আমাদের দেশে এই বিষয়গুলো অনেকে জানেন না। হ্যাঁ, এটা আসলে ঠিক। আমি তো দেখছি যে আমার সত্যি কথা, আমার আই হ্যাভ সাম আইডিয়া যে আপনার এটা দেখার পর আমার মনে হচ্ছে যে আমরা তো ছোটখাটো অ্যানিমেশন সবসময় বানাতে পারি, ধরেন ছোটখাটো আর কি, গল্প ভিত্তিক, বেশি টক নাই, জি জি। কিছু নাই এই ধরনের। এবং আসলে কি মানে আনরিয়েলে এখন আপনি গল্পটাও শেয়ার করাও এত ইজি হয়ে গেছে তাদের অ্যানিমেশন টুল এবং এআই এর কারণে। এর বিষয় নিয়ে আরেকটু কথা বলবো, যেটা আসলে মানে আরো মানে ইন্টারেস্টিং, বিশেষ করে অ্যানিমেশনের ব্যাপারে আর কি। আচ্ছা, আচ্ছা, এইটা দেখে আমরা এই লিংকটা শেষ করি। জি। Then ঠিক আছে। ভাই ভাই, আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে কনসেপ্ট গুলা, এগুলা যেভাবে আপনি আনছেন আর কি, তিনটা জিনিসই তো আমরা দেখলাম যে কনসেপ্ট গুলো, এগুলো তো আপনার কাজ, এটা তো মানে ক্লায়েন্টের কাজ। এটা কোনো ক্লায়েন্টের কাজ ছিল না। এই যে কনসেপ্ট গুলা ভাবা, যে আসলে মরে যাওয়ার পরে, গুলি খাওয়ার পরে সে যে উপরে ভেসে যাচ্ছে, মানে এই যে নিয়ে যায়, মানে আমরা তো শুনি যে আত্মা উঠে যায়, বা এই যে বিষয়গুলা, তারপরে ধরেন আপনার এই যে ইয়েটা, ট্রেনের যেটা, যে মানে যদি আমি ক্যামেরা মুভমেন্ট বলি, ট্রেনের ইয়ে বলি, লাইটিং বলি, জাস্ট অ্যামেজিং, মানে হলিউডের চেয়ে কম না কোনো সেকশন। হ্যাঁ, তো এই যে ভাবনাগুলো আসার পেছনে এটা কি আসলে এআই দিয়ে সম্ভব? মানে এআই কি না, আসলে এআই দিয়ে কি, এআই দিয়ে কখনোই মানে আমি যেটা বলবো যে আমাদের ক্রিয়েটিভ থিঙ্কিং কে, মানুষের ক্রিয়েটিভ থিঙ্কিং এআই কখনো নিতে পারবে না। ঠিক আছে, এআই হয়তো অনেক কিছু নিবে, কিন্তু আমাদের ব্রেন কে তো কখনো নিতে পারবে না। হ্যাঁ, যে এআই এর বিষয়ে যে বিষয়টা বলতে চাই, যে আমাদের যারা আসলে, এটা আপনারা যারা থ্রিডি তে আছি শুধু তা না, আমরা যারা প্রোগ্রামার আছি, আমরা যারা মানে সব সেক্টরে, এটা হচ্ছে মানে অনেকের কাছে মনে হয় যে এটা দুঃস্বপ্ন হয়ে গেছে, আবার অনেকের কাছে এটা আশীর্বাদ। তো বিষয়টা আমি বলি, এই কথাটা ওই আরিফ স্যারও আমাকে একবার বলছিলেন আর কি, যে টেকনোলজি আসলে আমরা টেকনোলজিকে কিভাবে নেই, যে যে এটা আমাদের কাজ হয়, যে ইন্টারনেট আমাদের জন্য কিভাবে কিরকম। তো একটা এক্সাম্পল হচ্ছে যে ওয়ার্ল্ডের টপ 10 জবের মধ্যে একটা ছিল হচ্ছে যে আপনার ভার্টিক্যাল ক্যামেরাম্যান। এটা একই সাথে হচ্ছে ভার্টিক্যাল ক্যামেরাম্যান বলে একটু বলি ব্যাখ্যা, মানে ডিটেলস, যে কোনো জায়গায় যে বড় বড় আপনার টেলিভিশন চ্যানেল, তারপর হচ্ছে আপনার নিউজ চ্যানেলের রিপোর্টাররা যারা আপনার ধরেন কোথাও আগুন লাগছে বা কোথাও কোনো বড় জায়গায় একটা চেজ হচ্ছে, তারা হেলিকপ্টার করে ওই জায়গায় ক্যামেরা দিয়ে ওটা করতে, লাইভ পডকাস্ট করতে যাইতো, রাইট? এর কিছুদিন আগে তো এটা ওয়ার্ল্ডের টপ 10 জবের একটা, মানে আপনার স্যালারি দিক দিয়ে না, শুধু স্যালারি না, স্যালারি প্লাস হচ্ছে যে ওই আপনার এক্সাইটমেন্টটা, হ্যাঁ, যে অ্যাডভেঞ্চারটা, যে আমি হেলিকপ্টার করে একটা চেস সিনের মতো, ওইটা ছিল। তো খুব মানে তাড়াতাড়ি আপনার 6 মাসের মধ্যে ওই জবটা গায়েব হয়ে গেছে, মানে ওই জবের যে মানে আপনার এই ইয়াটাই নাই, জবটাই নাই আর কি কোনো ইয়াতে। এটা কিভাবে হলো, যে ওই পুরো কাজটা এখন করে হচ্ছে ড্রোন দিয়ে। তারপরে আমি আরেকটা এক্সাম্পল দিতে পারি, আমার যে একজন বড় মামা আর কি, উনি ছিলেন এক দুঃসময়, উনি খুব ভালো টাইপরাইটার ছিলেন, টাইপরাইটারের একটা দুঃসম্পর্ক। তো যখন আপনার কম্পিউটার চলে আসলো, প্রিন্টার চলে আসলো, ওই জবটা কিন্তু পুরোপুরি শেষ হয়ে গেল। তো আমরা কি বলতে পারি যে টেকনোলজি আসলেই আমাদের কি যেমন আমি একটু এটাতে রিলেট করতে পারি। আমি ছোটবেলা থেকেই আমার বাবাকে দেখছি যে বাবা টাইপরাইটার ব্যবহার করতেন আর কি। তো টাইপ ব্যবহার করতেন, ওনার একটা টাইপ, মানে উনি বাংলা একাডেমি বা বিভিন্ন জায়গায় যেখান থেকে শেখা যায় ওই সময়টাতে 80 দশকে 90 দশকে শিখে উনি চালাতেন এবং খুব ভালো পারতেন।
একটা ট্রেনিং ইনস্টিটিউটের মতো ছিল। তো যখন 2000-এর দিকে বা 99-98-এর দিকে যখন কম্পিউটার আসা শুরু করে, তা আমার বাবাকে দেখলাম অটোমেটিক্যালি উনি কি করলো, নিজেকে মানে কম্পিউটারের দিকে আস্তে আস্তে ধাবিত করা শুরু করলো। হ্যাঁ, ওই টাইপটাও আছে, উনি কিন্তু ওটাই করছে, টাইপ শর্টেন ওটাই করছে, কাজ ওগুলো দিয়ে করতেছে, কিন্তু সাথে সাথে কিন্তু উনি এই কম্পিউটারটাও মানে বাংলা একাডেমি থেকে ওই আপনার তখন ফক্স প্রো ছিল, তারপরে এই ওয়ার্ড এক্সেল এগুলো উনি শেখা শুরু করলো, যেটা উনি ওই সময় শিখছে এবং এখান থেকে একটা সার্টিফিকেশনও পাইলো। এবং আমি তখন তো অতটা বুঝি না, কিন্তু আমার কাছে তো এক্সাইটমেন্ট ছিল, টাইপ যখন করতাম তখন কিন্তু কষ্ট করে ঠাস 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 করে মারতে হইতো। তো লেখা দিয়া দেখতাম, গেলেই একটা কাগজ ঢুকে টুস টুস করে বানাতাম, বাসায় বানাতাম, কিছু একটা লিখতাম। তো সেই সময় কম্পিউটারে যখন আসে তখন আমার বাবার আমি এই সুইচিংটা দেখছিলাম, যে উনি এক ধরনের খুব নীরবেই আস্তে আস্তে সুইচ, যে ওনার কাছে মনে হয়েছিল যে এই এই টাইপের দিনটা মানে শেষ মোটামুটি এই এই জিনিসটার, এই যন্ত্রটার। কিন্তু এই টাইপের সাথে যা ছিল তখনও কিন্তু ওই মনির কিবোর্ড ইয়েতে ইয়ে করলো, বিজয় আসলো, তারপরে জি, কিবোর্ড কিন্তু একই থাকলো, এই টাইপের কিবোর্ডই কিন্তু এখন আমরা কম্পিউটারে ব্যবহার করি, কম্পিউটার ইউজ সেম করতে কিবোর্ড অ্যাজ জি ইট ইজ। তার মানে এটা কিন্তু বের হয় নাই, বরঞ্চ কষ্ট কিন্তু কমছে। আগে টাইপের এইভাবে এইভাবে দিতে হইতো, জি আর জি মানুষের এই কারণে দেখা যেত অনেকের হার্টে সমস্যা হইতো, যে এত জোরে জোরে চাপ দেওয়ার কারণে তার এই জায়গা যারা রেগুলার জি। টাইপিস্ট ছিল তাদের অনেক প্রবলেম হতো। আরো একটা বিষয় জানেন কিনা জানি না, যে এটার একটা হেলথ ইস্যু ছিল, যে কালিটা ইউজ করতো, এটা জি, কিন্তু আপনার স্বাস্থ্য ঝুঁকি রিবন ছিল অনেক। রিবন যেটা ছিল, হ্যাঁ হ্যাঁ, রিবন রিবনটা এটা শ্বাসের সাথে যখন যেত, এটা এবং এটা তো ওটাকে এক্সপোজ হাতে ছিল, হাতে ধরে লাগাইতে হইতো। লাগাইতে হইতো। হ্যাঁ, এক্সপোজ হয়ে গেলে ওইটা আপনার ধরেন যাদের ওই সময় বেশি কাজ করতে, ওদের কিন্তু, যারা এখনো কিন্তু আপনার যারা ওই এই ছাপাখানায় কাজ করে, ওদের কিন্তু আপনার ওই আপনার ব্যাপারটা ফুসফুসে অনেক থাকছে। প্রবলেম থাকছে। তো শারদ ভাই, আসলে আপনি নাইলে আপাতত ক্যামেরাটা দেন, একদম আমাদেরও কেমন যেন লাগতেছে আপনার সাথে কথা বলতেছি আপনি। আচ্ছা, আমি ক্যামেরাটা দিচ্ছি, কতক্ষণ থাকে জানি না আর কি, দিচ্ছি। আচ্ছা, তো যে জিনিসটা বলছিলাম আর কি, যে আসলে এআই মানে জিনিসটা এরকম, যে এটা আসলে আমরা এটাকে দূর করতে পারবো না, এটা যাবে না, এটা আছে, থাকবে। আমরা এটাকে মানে কিভাবে কোপ করতে পারবো আমাদের কাজের সাথে, এবং যে যত তাড়াতাড়ি আমরা এটাকে আমাদের কাজের আসলে সাথে। আমরাও কিন্তু এটাই চাচ্ছি যে আমরা কোপ করব, মানে জি আমাদের করতেই হবে, বাই জি বাই ক্রুক আর বাই হুক আমাদের জি করাই লাগবে। কারণ হচ্ছে যে এছাড়া অপশন নাই। ওই যে যেমন আমার বাবা যেরকম আস্তে আস্তে ট্রান্সফার হয়ে গেছিল, পরে কম্পিউটারে চলে গেল, জি আর টাইপে ব্যাক করে নাই, তো কাজ করছে আরো এক্সাইটিং তার কাছে ছিল। জি আমার কাছে আমি তারপরে কম্পিউটারে হাতে খড়ি হয়, সেই সময় থেকে এখন পর্যন্ত আমি কম্পিউটার নিয়েই আসি এবং এই 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 জায়গায় কাজ করতেছে। হয়তো বাবার ওই কম্পিউটারটা যদি 98-99 সালে না দেখতাম, তাহলে হয়তো আমার পক্ষেও কিন্তু কম্পিউটার সেক্টরে আসাটা কত খুব আসে ইজি হয়তো। হইতো না। কারণ আমি আমার এই বেসিকটা কিন্তু আমার ওই সময় হয়ে গেছে, কম্পিউটার কিভাবে ব্যবহার করে, কিভাবে এটার ইউজার ইন্টারফেস বা ওভারঅল সবকিছু কিন্তু আমার ওই টাইমটাতেই হয়ে গেছিল, যার কারণে আমার কাছে কিন্তু আমি তখন চিন্তা করতে পারছি আমি কম্পিউটার দিয়ে কিছু করব। সেই রকম এআই এর বিষয়টাও এরকম, যে এআই আসবে, আমরা এআই কে ফেলে দিব না, আমরা ফেলতে পারবো না, কারণ আমরা এই পারবো না। সেক্টরের লোক, এই আর এই জায়গার লোক। জি, কিন্তু আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এই জায়গা থেকে যারা আসলে নতুন, যে 3D অ্যানিমেশন ভাবছে যে এআই দিয়ে সব করা যায়, তারা কিন্তু বিষয়টা জানে না আসলে 3D অ্যানিমেশন সত্যিকার করতে কি রকম। হ্যাঁ, যে এবং আমি প্রোগ্রামিং এর লাইনে আছি, তো যে অনেক দেখতে পাই এরকম, যে বিবিএ থেকে বা যে কখনো যায় না, আর এখন তো আসলে কোডও করা যাবে, ওয়েবসাইট বানিয়ে ফেলা যায় এআই দিয়ে, সবকিছু এআই দিয়ে করা যায়। তো তারা কিন্তু আসলে জানে না যে আসলে এআই দিয়ে করার আর ওটার ডিফারেন্সটা, আর রিয়েল করার যে যে শুধু যে আমি কষ্ট বলবো না, যে অ্যাকচুয়াল যে ডিফারেন্সটা, এর কিন্তু অনেক ডিফারেন্স আছে। এবং ওই ডিফারেন্সটা কিন্তু তাদের কাছে, আমরা যারা ফোর ফ্রন্টে আছি, যে আমরা ওরা জানি যে আসলে যে এআই দিয়ে কাজটা কিরকম হয়, যা রিয়েল লাইফে আমরা একজন ব্রেন দিয়ে আমরা কাজ করি, আমাদেরই কিন্তু ব্যাপারটাকে তাদের কাছে তুলে ধরতে হবে আর না, কি। এটা এবং কিন্তু এটা কিন্তু চোখে পড়ে, তাই না শুভ ভাই? কি বলেন? যেমন প্রপোর্শনের ব্যাপারটা চোখে পড়ে। আমি জি এখন পর্যন্ত এআই দিয়ে যত সিজিআই করছে তাদের মধ্যে দেখছি যে ধরেন কোনো একটা আইসক্রিমের ভিতরে বা কোনো চকলেটের উপরে বাদাম দিছে, তো বাদামের পোর্শন গুলো এত বড় বড়, যেটা ন্যাচারালি হয় না, এত বড় বড়। আরেকটা তারপরে একটা আইসক্রিমের যারা আইসক্রিমের সেই শেপটা, এটার ইয়া হচ্ছে পুরুত্ব হচ্ছে এত মোটা। হ্যাঁ, এটা কিন্তু দেখতেছি, মানে ওই যে আমরা তো করতে করতে অভ্যস্ত, চোখে তো দেখি একটা ব্যাড ডিজাইন কিন্তু একটা ডিজাইনারের চোখে সবার আগে পড়ে গুড ডিজাইনের চেয়ে, জি কারণ হচ্ছে যে প্রফেশন বা কোনো দিক দিয়ে ঠিক নাই, এটা কিন্তু আমরা ধরে ফেলতে পারবো। জি এটাই বললাম আর কি। জি আর শাহরাজ ভাই যেটা এটা বললো, বিষয়টা কি। আচ্ছা আমি একটু বলি, শাহরাজ ভাই যেটা বললো যে প্রোগ্রামিং এর জন্য যেটা আছে, তো আমি একটু অর্ডিনো নিয়ে একটু ঘাটাঘাটি করি আর কি, হালকা পাতলা। তো
তো আমি হচ্ছে একটা প্রোগ্রামিং লেখার জন্য ইয়ে করতেছিল। তো ওই প্রোগ্রামিংটা দেই যে হ্যাঁ ঠিক আছে এটা করে দাও, তো করে দেওয়ার পরে দেখি যে অর্ধেক দিছে আর বাকি অর্ধেক দেয় নাই। মানে যারা কোড একটু মানে মানে ফ্রন্ট আর ইয়ে একটু বুঝে তারা একটু বুঝবে যে হ্যাঁ স্টার্টিং করছে ঠিক আছে কিন্তু এটা ক্লোজ করে নাই আর কি। তো ওইটা দেখলে বোঝা যায় আসলে যে মানে, এবং ওইটা পরবর্তী দেখা গেছে যে ইয়ের থেকে নিছে আর কি, সার্চ করে দেখে যে ওয়েবসাইট থেকে নিছে ওখানে আসলে মানে দুইটা আলাদা জায়গায় দেওয়া ছিল দেখে, তো ও করছে মানে যেটা করছে যে ওই ফার্স্ট পার্টটুকু নিছে কিন্তু সেকেন্ড পার্টটুকু আর নেয় নাই। তো যারা বুঝতে পারবে আসলে সেটা বুঝতে পারবে আসলে আর কি। সেটাই। তো আরেকটা বিষয় যে ওই মামুন ভাই যেটা বললো এটা আমি আরেকটু ইয়া করি যে প্রপোর্শনের বিষয়টা যে ঠিক নাই। আমরা যখন দেখি যে এই হাত এরকম 5টা হয়ে যায় 6টা আঙ্গুল, এটাও কিন্তু আস্তে আস্তে ফিক্স হবে। হ্যাঁ, এটা একসময় ফিক্স হবে, একুরেট ভিডিও দেখাবে। কিন্তু ওই যে একটা বিষয় যে আমাদের ব্রেন, মানুষ হিউম্যান ব্রেনকে তো আমরা কেউ মানে ইয়া করতে পারি, এটা কখন আসবে যে এআই কিন্তু যে আমরা যেটাই বানাই এটা কিন্তু মনে হচ্ছে ইউনিক, কিন্তু আসলে বানায় না। যে এআই কিন্তু হয়তো আপনারা জানেন, অনেকে যারা জানেন না, যে এআই কিন্তু একটা লার্জ ডাটা সেটের উপর বেস করে ট্রেন করা, রেফারেন্স। হ্যাঁ রেফারেন্স দেওয়া। তো ওই যে এআই যেটা বানাচ্ছে এটা কিন্তু আপনি আমার মতো এরকম একজন 3D আর্টিস্টের বানানো আউটপুট উপর বেস করে সে একটা জিনিস দিচ্ছে। ডিপেন্ডেন্সি আছে ওর অবশ্যই। ডিপেন্ডেন্সি আছে যে যে এখন একটা যে সবচেয়ে যে ইম্প্যাক্টটা সবার আগে দুইটা সেক্টরে পড়ছে, যে টাইপরাইটার মানে প্রিন্টার আসার পরে যেমন টাইপরাইটার পড়ছিল সবার আগে, এখন যেটা পড়ছে আমরা 3D আর্টিস্টেরও আগে যারা আপনার 2D আর্ট করতো, হ্যাঁ, যারা গ্রাফিক ডিজাইন করতো, লোগো বানাইতো, ওদের করছে সবার আগে। আর হচ্ছে যারা হচ্ছে আপনার যে কন্টেন্ট রাইট করতো, হ্যাঁ, আর্টিকেল লিখতো, হ্যাঁ, কপিরাইটার ছিল, প্রুফ রিডার ছিল, হ্যাঁ, তাদের জবটা একদম রাতারাতি চলে গেছে। মানে লাইক 1 মাসের মধ্যে একদম রিয়েল লাইফে যারা খুব বড় মানে আপনার রিপোর্ট লিখতো এরকম, যে আপনার কন্টেন্ট একটা ব্লগ লিখতো, ওদের জব চলে গেছে। তো এখন আমরা বলতে পারি যে এটা তো এআই করতে পারে। হ্যাঁ, তারপরে যে আর্ট, এখন আপনার 2D আর্ট এরকম আমি একদম পার্সোনালি চিনি, তো উনি হাতে আঁকতো আর কি। তো উনি পরে যে বাংলাদেশে নাই, অনেক টাকা পয়সা খরচ করে উনি আপনার একটা ওয়াকম আনছে ইউএসএ থেকে, অনেক টাকা, আপনার 1.5 লাখ টাকা খরচ করে একদম যেটা প্রফেশনাল ওয়াকম সেটা আনছে। তারপরে আপনার ম্যাকবুক আনছে, ডিজিটাল আর্ট করবে। তো শুরু করার 1 বছর পরে এখন কি এসে পড়লো। প্রবলেমটা হয়েছে কি, উনি যাই 2D আর্ট করুক না কেন কেউ বিশ্বাস করতে চায় না ভাই। অনেক এরকম কমেন্ট আসে যে এটার প্রম্পটটা কি দিচ্ছেন, প্রম্পটটা শেয়ার করা যাবে? আচ্ছা, তো বিষয়টা দেখেন, উনি কি করলো কি, উনি ওই 2D আর্ট বাদ দিয়ে উনি আবার ওই কাগজে কলমে চলে গেল। গুড গুড, ভেরি গুড। তো আমি একটা জিনিস এটা বললাম যে 2D আর্ট বা মানে এআই যেটাই করুক এটা কিন্তু ওই যে একটা ডাটা সেটের উপর লিমিট করা। এখন আপনার শুভ ভাই একটা একটা নতুন টেকনিকের মডেল একটা বানালো, আমি একটা এক্সাম্পল দিলাম, হ্যাঁ, এটা কোনো ডাটা সেটে নাই, এটা কিন্তু এআই কখনো বানাইতে পারবে না। আমাদের আরিফ স্যার যেমন হচ্ছে আপনার এই মহাকাশের যেই মহাকাশ নিয়ে ছবি আঁকে, হ্যাঁ, হয়তো এটা ডাটা সেট অলরেডি চলে গেছে, আমাদের তো এখন কপিরাইট ইয়া নাই, কিন্তু আরিফ স্যার যেটা এখন চিন্তা করতেছে নতুন একটা পেইন্ট হবে, এটা কিন্তু কখনো এআই বানাইতে পারবে না। তার মানে কি আমরা এরকম হচ্ছে যে আর্টিস্টরা এই অদূর ভবিষ্যতে আমাদের কাজগুলোর কোথাও শেয়ার দিব না বা দিতে আগ্রহী হব না? এটা নিয়ে আমি আপনাকে যেটা বললাম যে ইউতে একটা আপনার ইয়ে পাস হচ্ছে, সেটা হচ্ছে কি যে ওই আর্টিস্টদের যে যে রাইটটা, সিঙ্গার, হ্যাঁ, রাইটসটা, তাদের যে জিনিসটা ইউজ হবে ওইটা আপনার তারা প্রথমে যেটা বলছে যারা আপনার প্রফেশনাল তারা ওইটার একটা রেভিনিউ এরকম ভাবে পাবে। আর হচ্ছে তাদের অবশ্যই তাদের অনুমতিটা লাগবে আর কি, যে জিনিসটা হচ্ছে করা। আর মেইন যে বিষয়টা যেটা আমরা এখন যেটার কারণে আমরা মানে যারা মানে দুশ্চিন্তার কারণ, যে আমরা যে কোনো জায়গায় ফেসবুকে ঢুকলে দেখতেছি, আমরা এই যে ইনস্টাগ্রামে ঢুকলে রিলস দেখতেছি যে সব এআই দিয়ে বানানো, বুঝতেছি না কোনটা এআই কোনটা ঠিক। কিন্তু আপনার ওই যে রেগুলেশনটা ইয়া আছে যে এটা হলো একটা আইকন বা মার্কার থাকবে অথবা আপনার ইয়া থাকবে যেটা বলো যে এটা এআই দিয়ে জেনারেট করা। বিষয়টা কিন্তু টোটালি হচ্ছে আপনার যে যারা বড় কোম্পানিগুলি আছে মেইনলি হচ্ছে আপনার ওপেন এআই এর কাছে আর কি। এটা কিন্তু কোনো বিষয়ই না যে একটা জেনারেট করার ব্যাক এন্ডে একটা মেটা ডাটা অ্যাড করা, যেটা এআই দিয়ে জেনারেট করা, ডেট এটা এআই দিয়ে এই প্রম্পট ক্রিয়েট করা, এটা কিন্তু ইনফরমেশনটা তারা এখনো এক্সপোজ করে না আর কি। তো ওইটাই রেগুলেশনটা আসলে আমাদের ওই যে মেইন যে ইস্যুটা, যেমন যেটা পাবলিকের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে হচ্ছে না, আমরা তো বুঝি যে যেটা আসলে সেই ক্ষেত্রে আবার ব্যাপারটা এমন হয়ে যায় না যে অনেকটা ওই যে মানে মই মানে গাছে উঠায় মই নিয়ে যাওয়ার মতন হয় কিনা ভবিষ্যতে, মানে হ্যাঁ, এটা অবশ্যই হতে পারে, অবশ্যই হতে পারে। যারা এটাকে অভ্যস্ত করলেন
করার পরে দেন হচ্ছে একটা লিমিটেড ডাটায় তারা আটকায় গেল, ডাটা রাইটস এর কারণে তারা নিতে পারলো না ডাটাগুলো। যেমন এখনই গুগলের কাছে বা নানার কাছে আসতেছে যে তোমরা তো হিউজ ডাটা, সব এআই রাইট, হিউজ ডাটা তুমি ওপেন সোর্স থেকে নিছো, গিবলিটা নিয়ে নিছো, ওর পারমিশনও নাও নাই, তাই না? জি জি গিবলি যেটা আমরা আবার জি ভাইরাল করছি। জি এখন জি এই জিনিসগুলো তো আমাদের দেশে হইলে ধরেন একটা অন্য বিষয়, কিন্তু এটা তো ওয়ার্ল্ড রাইটসে কিন্তু একটা বিশাল ব্যাপার। ওয়ার্ল্ড ওয়াইডলি বিশাল প্রপার্টি, ব্যাপার। জি জি ইন্টেলেকচুয়াল রাইটস, ইন্টেলেকচুয়াল জি কপিরাইট প্রপার্টিজ, এটা বিশাল ব্যাপার। তো যখন এইগুলাকে ফলো করবে তো তো আমার তো মনে হচ্ছে সামনে মামলার যুগ, মানে সবাই একটা করে মামলা করে দিবে এআই কোম্পানিগুলোর নামে যে আমার আমার জিনিস নিছে, আমার এটা নিছে। তখন যখন লক হয়ে যাবে, যারা পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়ে যাবে তারা তো আর মানে ওই ধরনের মানে ইয়েটা যদি যারা না ওই পায়। ইজি, এটা হচ্ছে যে যারা ইজি ওয়েতে মানে ধরেন মই দিয়ে গাছ উঠছিল কিন্তু গাছ আসলে বাইতে পারে নাই, তারা এখন আটকে যাবে আর কি, বুঝছেন? না সেটাই আর কি, এইটাও কিন্তু একটু মাথায় রাখার ব্যাপার এটা আছে। দ্যাট জি মিন্স আসলে আমরা যেটাই বলি না কেন, আমরা তো কাউকে এআই শিখতে তো কখনোই কোনোভাবে মানে ডিসকারেজ করছি না, এটা জি অবশ্যই শেখা উচিত সবার। আমি তো মনে করি জি যে আমার ছোট বাচ্চাকেও আমি কিছুটা পারলে আমি শেখাবো, শিখানো যেটা ওর উচিত। জন্য হেল্প করে। কিন্তু তার আগে আমি অবশ্যই তাকে একটু আঁকা আঁকিটা শেখাই নিব, জি বেসিকটা। তখন বলবো মা তোমার আমার বাচ্চা যেমন আমাকে অলরেডি একটা এই ইয়েকে ইমেজেকে দিছে, বাবা এটা করে দাও, হ্যাঁ এটাকে এআই নিয়ে যাও। তো আমি চিন্তা করছি ক্লিন যে বা কোথাও দিয়ে আমি ওর হয়তো বা একটা অ্যানিমেশন বানায় ওরে দেখাইছি, ও খুব হ্যাপি হয়েছে। কিন্তু ক্রিয়েশনটা কিন্তু ওর, মানে আমি রাইট যে ডিফারেন্সটা বলতেছি যে ক্রিয়েশনটা ওর, ও কিন্তু আমাকে বলে নাই তুমি ওইখান থেকে একটা কিছু না এটা দিয়ে দাও। ও শিখতেছে সেই রটা, ও সারা বাড়ি ঘর রং করতেছে, সে আঁকতেছে। তার মানে কি ওর যে আর্টটা, সেই আর্টটা যদি ও দেখে যে এটা আঁকতেছে, এটা অ্যানিমেশন হচ্ছে, এইটা কিন্তু ওর জন্য অনেক বড় একটা ইন্সপিরেশন। কারণ আঁকছে তো, ওটা ওরই জিনিস, জি তাই না? কিন্তু মেইনলি যেটা হচ্ছে যে আমরা ওই কপি পেস্টিং যে বিষয়টা থাকতেছে, এটা আমাদের ভিতরে অনেক বেশি, আমরা হার্ডওয়ার্ক করতে চাই না, আমরা কোনো র স্কিল শিখতে চাই না, আমরা পুরোপুরি ভাবে ডিপেন্ডেন্ট হইতে চাই একটা শর্টকাট ওয়েতে। সেই শর্টকাট ওয়েটাতে যদি ডিপেন্ডেন্ট হয়ে যান সেই ক্ষেত্রে ক্যারিয়ারে হুমকি আছে। সেটাই হুমকি আছে। আসলে আমরা এই 15 বছর 16 বছরের সবাই এখানে ক্যারিয়ারে যার যার জায়গায় 14-15 বছর করে হয়ে গেছে। তা আমাদের মানে এক্সপিরিয়েন্স থেকে আমাদের তাই মনে হচ্ছে। আমরা এআই কে নিয়েছি, আমরা এআই তে কাজ করি, এআই কে ব্যবহার করতেছি, আমরা তার অ্যাসিস্ট্যান্সিটাকে খুব ভালোভাবে এনজয় করতেছি। ইভেন আবার 3D থেকেও সামনে 3D অ্যানিমেশনের কোর্সগুলোতে আমরা এআই কে যুক্ত করতেছি। যেমন আনরিয়ালের কোর্স আসলে সেখানে এআই যুক্ত হয়ে যাবে, ম্যাক্সের কোর্সে এআই যুক্ত হবে, সবকিছুই চলে আসবে। আমরা কাউকে ডিসকারেজ করছি না, কিন্তু মূল বিষয়টা যেটা বলতেছি যে মানে সোল থেকে সরা যাবে না, আই মিন যেটা না অরিজিনাল কখনো অরিজিনাল জি থেকে সরা যাবে না। জি এটাই আর কি আলোচনার বিষয়। অনেকে ভাবতে পারে যে আমরা এআই নিয়ে এত কথা বলতেছি হয়তো বা এআই এর বিপক্ষে, আমরা এআই চাচ্ছি না, বা হয়তো বা এআই আমাদের জব নিয়ে নিবে বা আমাদের ইয়ে হয়ে যাবে। আসলে দ্যাট নট রাইট, এটা কোনোভাবেই ঠিক না। আমরা যেটা চিন্তা করতেছি সেটা হচ্ছে যে অন্তত পক্ষে একটা জেনারেশন বা একটা কমিউনিটি গ্রো হোক, যার ইনভেনশন ইনভেন্টরি বা তার যে নিজস্ব চিন্তা ভাবনাটা যেন থাকে, অন্তত পক্ষে সে ডিপেন্ডেন্ট ডাইরেক্ট এআই তে বা অন্য কোথাও না হয়। জি। এবং এআই আসার কারণে আরেকটা জিনিস হয়েছে কি যে আপনার যে কয়েকটা জায়গায় যেমন হচ্ছে আপনার এই আর্ট স্টেশনে, তারপরে কয়েকটা জায়গায় ওখানে তো হঠাৎ করে একটা প্লেগারিজম হয়ে গেছিল যে এআই এখন ওটা আলাদা করে দিছে। এবং এটার পরে কি হয়েছে, যারা রিয়েল আর্টিস্ট ছিল, যারা হাতে আঁকতো, তাদের আর্ট পিসের দাম 3-4 গুণ হয়ে গেছে। এই ব্যাপারটা দেখেন, কিন্তু নর্মালি হওয়ার কথা কি ছিল, যারা আর্টিস্ট ছিল ওরা ভাবছে কি শেষ, আমার জব তো মনে হয় এআই মানে শিখিয়ে দিল। না না, কিন্তু এটা এটা আমি একটু বলি, এটা আহসান হাবিব স্যারের সাথে একবার কথা হয়েছিল, মানে আমার জাস্ট এই এই বছরের শুরুতে উন্মাদ পত্রিকার যে এডিটর স্বনামধন্য আহসান হাবিব স্যার, তো ওনার সাথে খুব ক্লোজ হাতে দেখা, আমি তার সাথে কথা বলতেছিলাম যে এআই তো আসতেছে স্যার, কি অবস্থা হবে, কি ব্যাপার ঘটবে। কারণ আমরা দেখছি কার্টুন হয় না, কার্টুন ওইরকম হয় না যে ওই খুব স্পেসিফিক করতে পারে না, স্পেসিফিক যে করবে কার্টুন ওই জিনিসটা হচ্ছে না, হয় না, ওরা ও পারে না। ওর ও এক ধরনের বানায়, ঠিক আছে, একটা ইয়ে থেকে নেয়, খুব স্পেসিফিক ওই যে মানুষের টাচ, হিউম্যান টাচ আমি যে আইকে দিলাম ওই এটা ব্যাপারটা হয়। ওইটা আসে না, আর আসতে অনেক সময় লাগবে। আর আস্তে আস্তে ততদিনে আমরাও অন্য কিছু শিখে ফেলবো, আরো ভালো কিছু শিখে জি ফেলবো। জি, এটা একদম মানে চমৎকার একটা কথা বলছে। দেখার দেখার যদি কিছু থাকে ভাই দেখান। আর আচ্ছা, আমি আরেকটা বিষয় শেয়ার করতে চাই, যারা আমরা ওই 3D এতে আছি, যে আরিফ স্যারের কাছেই আমার এটা শিখা আর কি, যে 3D এর ক্ষেত্রে অনেকে শিখলেও যে জিনিসটা ওই যে আপনার মামুন ভাই বলছিলেন যে আসলে যে একটা সিকোয়েন্স কিভাবে হলো, এটা মিল না, যে সাইজটা মিললো না, এই পারলো না। তো অনেকেই 3D তে আসার পরে বা আনরিলে কাজ শেখার পরেও কাজগুলি মনে হয় যে খাপ ছাড়া, কি যেন একটা মিসিং।
হ্যাঁ, হুম যেমন 3D কাজও করলো, যে টেক্সচারটা হলো কেমন যেন মিলছে না, যেটা প্রপোর্শনটা মিলছে না, তাই না? যেমন শুভ ভাই তো এরকম, আপনার স্টুডেন্টদের কাছে দেখবেন যে ওরা কাজ ঠিক টুলসটা ইউজ করতে পারে ঠিকই, সবগুলি টুলস জানে, প্যারামিটার জানে, কিন্তু যে আউটপুটটা দিচ্ছে, আউটপুটটা কেন যেন মিলছে না, খাপ খাচ্ছে না, মনে হচ্ছে যে কিছু একটা মিসিং, রিয়েলিস্টিক লাগছে না। তো ওইটা আসলে কি করা যায়? হ্যাঁ, তো ওইটার জন্য একটা জিনিস যেটা, যে আরিফ স্যার যেটা আমাকে বলছিল, যে সবারই যারা এই সেক্টরে থাকে তাদের একটু কম করে, কারণ লিওনার্দো দা ভিঞ্চি হওয়া লাগে না, তো কিছুটা হলেও আর্ট জানা উচিত। আর্ট জানলে যেটা হয় যে আপনি 3D মডেলিং করেন, মডেলিং এর ক্ষেত্রে আমরা সবার সবার চোখে দেখে কিন্তু বুঝি যে প্রপোর্শনটা কি হচ্ছে। আমি একটা আমি একটা বোতল রাখবো, আমার বোতলের মুখ আর বোতলের বডির প্রপোর্শনটা কিরকম হচ্ছে, এটা কিন্তু আপনার 3D আপনার যে কোর্স করে শিখবেন না, এই প্রপোর্শনটা আপনার চোখের আন্দাজ আমরা বলি, ন্যাচারালি হয়ে যাবে দেখতে ন্যাচারালি। দেখতে। ওইটা শিখতে হলে আপনাকে ওই আঁকতে হবে, আঁকা, যেটা আরিফ স্যার বললো আর কি, তো ওইটা সবারই একটু শেখা উচিত, মানে সবার, মানে আপনার আমাদের মনে আছে এআই আমরা আমরা আমি একটু আগের ইয়েতে চলে যাই, আপনার মনে আছে আমাদের ইউনিভার্সিটিতে একটা সময় শুক্রবার দিন বা যেদিন ক্লাস থাকতো সকালে সব ফ্লোরে বসে আঁকতো, আপনি কি জি দেখছেন জি, কখনো? আমি দেখছি যে দেখছি। আমরা সব স্টুডেন্টদেরকে আঁকার ইয়েতে দিয়ে দিতাম, তারা এসে হচ্ছে লাইন ড্রয়িং করতো, টিচার ছিল তাদের সবাই। এবং সবচেয়ে মজার বিষয় ছিল কি, ওই সময় স্টুডেন্টরা এত বেশি হার্ড ওয়ার্কিং এবং ফোকাস ছিল, একজনও না করতো না কখনো, এসেই লাইন টানা শুরু রাইট, করতো, জিগজ্যাগ করতো। এবং মজার বিষয় হচ্ছে সেই মানে তারাই, সেই স্টুডেন্ট গুলাই, সেই আর্টিস্ট গুলাই এখন কিন্তু খুব ভালো কাজ করতেছে এবং অনেক অবদান রাখছে ভালো ভালো কাজের ক্ষেত্রে। কিন্তু ওরা কিন্তু এটা করে নাই যে না আসে শুধু আঁকবো কেন। যেমন আঁকার পুরো বিষয়টা হইতেছে টানা, মনে হয় এক মাস মনে হয় শুধু টানতেই হয়, মানে জিগজ্যাগ জি জিগজ্যাগ আর টানা টানি, উপরে নিচে, জাস্ট কি ঠিক করাটা, আমার হাতটাকে সোজা করা, আমি আঁকাটা যখন আমার লাইনটা সোজা হবে, আমার লাইন যেই ইয়ার লাইন যত সোজা, যত পারফেক্ট, সে কিন্তু তত ভালো আর্টিস্ট। তো ওই জি, লাইনের উপরই তো প্রপোর্শনের অনেক কিছু ডিপেন্ড অনেক করে। কিছু আপনি ডিপেন্ড করে। জি লাইন করতেছেন, আপনি তো ওখানে প্রপোর্শনটা চলে আসছে, একটু বাঁকা হচ্ছে না, একটু ইয়ে হচ্ছে না, অ্যাডজাস্টমেন্টটা খুব সুন্দর হচ্ছে। তো ক্রিয়েটিভ এইসব লাইনে আসতে হলে অবশ্যই ওই বেসিক টু দ্য প্যাভিলিয়ন, ওইখানেই যাইতে হবে, একদম রতে। আঁকা আঁকি লাগবেই, আপনি আঁকা আঁকি যদি না পারেন শেখার চেষ্টা করতে হবে অন্তত পক্ষে, তাই না? জি, আমিও এটা সাজেস্ট করবো যে সবাই কিছু না কিছু হলে আঁকাআঁকি করা উচিত, বিশেষ করে এআই যুগে তো অবশ্যই, এআই যুগে তো অবশ্যই। এবং এই আঁকাআঁকি করলে যে সবাই যে প্রবলেমটা ফেস করে, যে যেটা আমি দেখছি যে 3D ধরেন সবাই একসাথে আমাদের ইভেন আপনার ইয়ার ক্ষেত্রে আমি যেটা দেখি যে আমাদের সফটওয়্যার ক্ষেত্রে যারা ওই যে কোর্স করে A+ পেয়ে বের হয়েছে, কিন্তু রিয়েল লাইফে একটা প্রোগ্রাম মানে করতে পারছে না, কারণ তারা হাতে কলমে জিনিসটা করে নাই। তো মানে 3Dর ক্ষেত্রে আমরা কি ভিজুয়ালি আমরা এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা চোখে একটা অবজেক্টই দেখছি, যেটা আমরা আগে হয়তো প্রথমে এক সময় মানুষ আমরা মাটিতে, আমরা পাহাড়ের গুহায় রং দিয়ে আঁকতো, তারপর আমরা কাগজে আঁকছি, তারপর আমরা কম্পিউটারে আঁকছি, এখন আমরা এটা 3D তে আঁকতেছি। কিন্তু ওই রুট কিন্তু আমাদের ওই যে হ্যান্ড টু আই কোঅর্ডিনেশন যে বিষয়টা, যে আমাদের রং বুঝতে পারা, আমাদের প্রপোর্শন বুঝতে পারা, যে আমাদের সাইজ কোনটা, ওইটার মানে জন্য অ্যাস্থেটিক্স অফ আর্ট যেটা জি আসলে যেটাকে বলা যায় আর কি, এই বিষয়টা থাকতেই হবে, এটা কাজের মধ্যে আইসেই পড়ে, আইসেই যাকে করে। বোঝাই যায়। যেমন আমি অনেককে দেখছি যারা এখন অনেক ভালো কাজ করতেছে, অনেক বাইরে থেকে পড়ালেখা করে আসছে, হ্যাঁ, তারা যখন গ্রাফিক ডিজাইনের কাজ করতেছে, কালার কম্পোজিশন করছে বা কিছু করতেছে, কোনো ভিডিও বানাইতেছে, তখন ওর কালার কম্পোজিশন দেখেই বুঝা যাচ্ছে যে ওর ওই জায়গাটাতে গলদ আছে, মানে ওই কালার কম্পোজিশনে গলদ আছে, ওই প্রপোর্শন সেন্সে গলদ আছে, কিন্তু চমৎকার কাজ করে, চমৎকার একদম। সবাই যে পারফেক্ট হবে তা না, কিন্তু না, তা কিন্তু তো অবশ্যই জিনিসটা সবাই কিন্তু চোখে যেগুলো পড়ছে, যেগুলো খুব কুইক চোখে পড়ে যায় একদম সাথে সাথে, ওখানে কিন্তু আইডেন্টিফাই করা যায় যে এর এখানে কালার সেন্স এবং প্রপোর্শন সেন্সের সমস্যা আছে। আমি যেমন নর্মালি এআই যা দেখতেছি, দেখলে আমার চোখে পড়ে, কিন্তু আমার মানে এমনিতেও পড়ে, আমার প্রপোর্শন পড়ে কিন্তু খুব বেশি। জি এই কারণে আমি ওই এআই এর ওই ব্যাপারটা বললাম যে বাদাম এত বড় হয়ে যাচ্ছে বা জি আইসক্রিমটা এত জি বেশি চওড়া হয়ে যাচ্ছে, প্রপোর্শনটা খুব বেশি চোখে পড়ে। জি। আর আরেকটা বিষয়, যারা অনেকে যে ক্যারেক্টার মডেলিং করতে চান, হ্যাঁ, যারা জি ব্রাশে যাইতে চান, ওরা কিন্তু আর্ট জানা মানে আপনি ওই কোর্সটার 70% আপনি মাস্টার হয়ে গেছেন। এটা যারা জানেন না তারা হয়তো শুরু থেকে বুঝেন না, যারা একজন ড্রয়িং করতে পারেন তারা ওই স্কাল্পটিং করতে গেলে বুঝবেন যে আসলে জিনিসটা এতটা ইজি। টুলসটা আপনার তখন জানা লাগবে কি টুলসটা, কিন্তু ওই ওয়ার্কফ্লোটা মনে হবে যে আরে এটা তো আমি পারি। আচ্ছা, এই শারদ ভাইকে আরেকটা প্রশ্ন করি আমি, সেটা হচ্ছে যে ধরেন এখন যারা এই আনরিয়েল ইঞ্জিনটা শুরু করতে চাচ্ছে বা জি। আনরিয়েল ইঞ্জিন দিয়ে স্টার্ট করতে চাচ্ছে, তাদের প্রতি আপনার কি সাজেশন থাকবে, বা কোন সেক্টরের লোকদেরকে আপনি বলবেন যে আগে আনরিয়েলটা শুরু করার জন্য?
মানে কারা এগিয়ে আছে সেক্ষেত্রে কি আর্কিটেকচারাল ভিজুয়ালাইজার বা আমি সাজেস্ট করব যে যারা হচ্ছে মেইনলি 3D তে কাজ অলরেডি করে মানে করছেন জানেন, একদম শুরুতে যারা কোনো 3D তে আইডিয়া নেই, শুধু আনরিয়েলের নাম শুনছেন, তারা আসলে একটু প্রবলেমে পড়তে পারেন। কারণ এখানে আপনার বেসিক 3D যে বিষয়গুলো ভেক্টর থেকে শুরু করে আপনার লাইটিং, রেন্ডারিং, শেডিং, হ্যাঁ, ম্যাপিং, ওই জিনিসগুলো কিন্তু ম্যাক্সের মতোই আনরিয়েলেও। তো এটা আপনার শুরুতে আসলে আপনার হয়তো আপনি বেসিক কোর্স করলে আপনার ধরতে টাইম লাগে, বাট আপনি যদি যখন আপনি 3Dর যে বেসিক আইডিয়াটা থাকে, আপনি ম্যাক্সে কাজ করছেন, আপনি বেসিক মডেলিং জানেন, হ্যাঁ, আপনি ধরেন কম্পিউটারের ওই যে বেসিক রেন্ডারিং কিভাবে করে ওই জিনিসগুলো জানেন, তাদের জন্য এটা হচ্ছে খুব ইজিলি পিক করা ইজি হবে, এবং হচ্ছে আপনার আউটপুট বের করাটাও ইজি হবে। কারণ আনরিয়েলে যদি যারা নতুন একদমই শুরুতে শুরু করতে চান, তারা দেখা গেছে কি যে মাসখানেক লেগে মডেল কিভাবে বানায়, পলি পলি কিভাবে কাজ করে, হ্যাঁ। তো আসলে আনরিয়েলে তো আপনি আসে শুরুতে ওইটা শিখতে গেলে দেখা গেছে আপনার 6 মাস লাগবে শুধু ওই মডেলিং শিখতে, পুরো জিনিসটা। কিন্তু যারা যে আপনি মডেলিংটা আগে জানা আছে, আপনি ভেক্টর জানেন, আপনি পলিগন কিভাবে কাজ করে, ফেজ, ওই জিনিসগুলো জানেন, মডেলিং করতে পারেন, টেক্সচার ইভি আনরেপ করতে পারেন, ওগুলি জানা থাকলে আপনার আনরিয়েল আসলে সবচেয়ে ইজি হবে। আপনার এমন না আপনার খুব বড় মডেল, আপনি বেসিক আইডিয়াটা থাকবে, বেসিক আইডিয়াটা থাকতে হবে। আর হচ্ছে আপনার যে প্রোগ্রামিং জানা থাকলে ভালো, বাট আপনি যদি না জানা থাকে তাহলে হয়তো একটু টাইম লাগবে, বাট প্রোগ্রামিং জানা থাকলে অনেক কিছু আপনার কাছে ইজি মনে হবে, আর আপনি খুব তাড়াতাড়ি গ্রেপ করতে পারবেন। আচ্ছা, শুভ ভাই কোনো কোশ্চেন? না, আরেকটা জিনিস হচ্ছে সারাজ ভাই, আমাদের কাছে অনেকেই মানে আপনার এই কাজগুলো তো অনেকে দেখছে, আমরা পোস্ট করছিলাম, আপনি আমাকে দিয়েছিলেন, তো অনেকেই প্রশ্ন করে আমাদের আনরিয়েল ইঞ্জিনের কোর্স কবে আসবে আবার থেকে, এটা আপনার কাছে আবার বুঝছে? আচ্ছা, ইনশাল্লাহ আবার থ্রিডির কোর্স খুব অচিরেই আসবে, মামুন ভাইয়া জানাই দিবে ইনশাল্লাহ। তো আচ্ছা মানে আর বেশি মনে হয় না ওয়েট করা লাগবে আর কি, আনরিয়েলের আবার থ্রি থেকে আপনারা দেখতে পারবেন আশা করি। আচ্ছা, তাহলে আজকে তো আমরা মোটামুটি মানে যে আনরিয়েলের মেন্টর আমাদের, উনি আসলে আমি মানে এক কথায় চমৎকার একজন আর্টিস্ট, এবং পুরো সব দিকেই যার অভিজ্ঞতা আছে, দক্ষতা আছে, এরকম একজন মানুষকে আমরা আজকে নিয়ে আসছিলাম। তো তার মুখ থেকেই আসলে বের করছি যে আনরিয়েল ইঞ্জিনের কোর্স আসবে, এবং তার কাজগুলো দেখবেন আপনারা। আর আমি এই ক্ষেত্রে বলবো যে আসলে আজকে এমন একটা মজার আড্ডা দিলাম যে এই আড্ডা শেষ করতে পারতেছি না, বা মানে শেষ কোথায় করব, মানে এটা একটা মানে কি বলবো, কারণ আমরা তিনজনই আসলে এত আপন এবং মানে কাছের মানুষ, এবং আমরা শেষ করতে পারছি না, তাও শেষ করতে হবে। তা আমি যেটা বলবো যে সারস ভাইকে এবং শুভ ভাইকে শেষ কিছু কথা বলে আপনারা যদি মানে বিদায় নেন, এবং আমিও পরে বিদায় নিয়ে আসলে যেতে চাই আর কি। তো শুভ ভাই কিছু যদি বলেন আজকের এটার ব্যাপারে একটু বললেন, আর সারাজ ভাই তারপর। মানে একটু জ্ঞান গর্ভ আলোচনা আজকে হয়েছে আর কি। তো সবাই দেখছেন, এটাই হচ্ছে মানে কষ্ট করে দেখতেছেন, এটাই হচ্ছে সবচেয়ে মানে বড় পাওয়া আর কি। সারাজ ভাই। আমি সবাইকে ধন্যবাদ যারা দেখছেন, সবাইকে জানাচ্ছি, মামুন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। তো আশা করি সবাই আনরিয়েলে আগ্রহী হবেন, আবার থ্রিডির পাশে থাকবেন, এই কামনা রইল আর কি। আচ্ছা, আর আমি আসলে আপনাদেরকে বলবো যে একটু হয়তো আজকে একটু টেকনিক্যাল পার্ট গেছে, টেকনিক্যাল একটা শো এর মতো আমাদের হয়েছে, যেটাতে শাহরাজ ভাই অনেক কিছু দেখিয়েছেন, অনেক কিছু হয়তো বা দেখলে অনেকেই প্রশ্ন করতে পারে এটা কি আপনি বানিয়েছেন, মানে বাংলাদেশে এরকম হয় আর কি, তো দেখলে পরে অনেকে বিশ্বাস করতে চায় না, বারবার প্রশ্ন করে। তো এরকম কিছু কাজও দেখছি যেগুলো হলিউড মানের, বা খুব অদ্ভুত রকমের সাউন্ড, খুব ভালো, খুব কম্পোজিশন, সিনেমেটিক একটা খুব ভালো ফ্লেভার আছে। তো সেগুলো দেখে আসলে আমরা একটু বুঝ হয়ে গেছিলাম, তো আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করেছি। আশা করি আপনাদের সেটা ভাল লাগছে বা ভাল লাগবে। আর সেই ক্ষেত্রে শাহরাজ ভাইকে অসংখ্য ধন্যবাদ, যে শাহরাজ ভাই আমার এক কথায় উনি রাজি হয়ে গেছেন। উনি অনেক ব্যস্ত থাকেন, ওনার ব্যস্ততার জন্য অনেক সময় দেখা যায় যে আমি ওনাকে পাই না, অনেক কারণে ওনার সাথে আমার অ্যাটাচমেন্ট আছে। তো সেই জায়গা থেকে ওনাকে নক করলে হয়তো বা দেখা যায় যে ভাই একটা কাজে ব্যস্ত থাকে, অনেকগুলো প্রজেক্ট একসাথে করে, এবং উনি যেমন ওয়েব ডেভেলপিং এর জন্য ওয়েব কোনো সাইট করছে, পাশাপাশি হয়তো আনরিয়েলেরও কোনো একটা কাজ করতেছে, 3D কাজ করতেছে। তো এই ধরনের ডাইমেনশনাল কাজে উনি খুব ব্যস্ত থাকে। তারপরও উনি আমাদেরকে সময় দিচ্ছে, এই জন্য আমি শাহরাজ ভাইয়ের কাছে অনেক কৃতজ্ঞ এবং ধন্যবাদ শাহরাজ ভাই। আর আমাদেরকে সব সময় গাইড করবেন, আমার 3D কে আপনি যেভাবে মানে নিজের ভেতরে ধারণ করেছেন এটা সব সময় রাখবেন, সেজন্য আপনাকে আসলে ধন্যবাদ। আর শুভ ভাইকে আমি অনেক কষ্ট দিই, শুভ ভাই, তা আপনাকে আজকে আর একটু বেশি কষ্ট দিয়ে দিয়েছি, এই জন্য আমি সরি। আর যাই হোক,
আমরা আজকের মতো বিদায় নিচ্ছি সবাই। আপনারা পাশে থাকবেন। আবার দেখা হবে কোনো এক ক্যারিয়ার ক্রিয়েটিভ ক্যারিয়ার টকে আমরা 3Dর সাথে। ধন্যবাদ। খোদা হাফেজ। বাই।